কি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, তাই না? তাহলে আমরা কয়েকটা সাব হেডিংসে শিখবো, যেমন 1 থেকে 7, মানে আমরা যতগুলো স্লাইড আলাপ করবো এইগুলোর উপরে ডিপেন্ড করে, মানে ডিফাইন্ড রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, ইন্ডিকেশনটা জানা, এবং কোনটা কোন মেকানিজম বা মুডে কাজ করে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি সেটা, এবং বেস্ট কোনো মুড আছে কিনা সেটা সম্পর্কে জানা, এই যে রেনাল রিপ্লেসমেন্টের জন্য যে সার্কিট ইউজ করা এগুলোর পার্টসগুলো সম্পর্কে আইডিয়া জানা, এবং আমরা যখন রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির অর্ডার দিই প্রেসক্রিপশনটা সেটা আমরা কীভাবে দেবো, আর সর্বশেষ যেটা ইম্পর্টেন্ট মনিটরিং এবং ট্রাভেল শিট। প্রথমে যেটা আমরা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, মানে কিডনির ফাংশনটা রিপ্লেস করা, ঠিক আছে? তবে আমরা সম্পূর্ণভাবে পারি না, আংশিক পারি, যে কোনো অর্গান ফেলিউরে কিন্তু আমরা 100% কোনোটাকে রিপ্লেস করতে পারি না। তাহলে এখানে মেইন যে রিপ্লেস করে সেটা হচ্ছে সলিউট কন্ট্রোল, সলিউট, হ্যাঁ, ইউরিয়া, ক্রিয়েটিন, পটাশিয়াম, ফসফেট, এগুলো কি সলিউট সাবস্টেন্স। আরেকটা হলো ফ্লুইড ব্যালেন্স, আর আরেকটা ইম্পর্টেন্ট হলো অ্যাসিড বেস রেগুলেশন, মানে বাইকার্বনেট রিঅ্যাবজর্ব করবে, হাইড্রোজেন এক্সক্রিশন করাতে হেল্প করবে। এই তিনটে হলো কিডনির ফাংশন, ঠিক আছে? এখন সেটাগুলো আমরা কি করতে পারি, যে শর্ট টার্ম ইউজুয়ালি একেআই, হ্যাঁ, অথবা লং টার্ম অ্যান্ড স্টেজ রেনাল, দুই ক্ষেত্রে আমরা কি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দিই। এবং কিছু ইম্পর্টেন্ট ফাংশন যেগুলো রিপ্লেস করা যায় না, কিডনির ইম্পর্টেন্ট ফাংশন যেমন কি ভিটামিন D3 অ্যাক্টিভেশন, হ্যাঁ, ইরাথ্রোপয়েটিন, নিউগ্লুকোজেনেসিস, এই জিনিসগুলো আমরা রিপ্লেস করতে পারি। যদি আমরা নাম বললাম কি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, আসলে নাম হওয়া উচিত রেনাল সাপোর্টিভ থেরাপি, রিপ্লেস করতে পারছি না, আমি সাপোর্ট দিচ্ছি, তাই না? ভিটামিন ডি অনেক আমরা কিডনি যারা সিকিডে দিচ্ছি তাদের কী করতে হয়, আমাদের অ্যাক্টিভ ভিটামিন ডি দিতে হয়। তারপর ইরাথ্রোপয়েটিন, যাদের অ্যানিমিয়া থাকে তাদের কী দিতে হয়, ইরাথ্রোপয়েটিন, ঠিক আছে? নিউ গ্লুকোজেনেসিস, লিভার যেরকম গ্লুকোজ তৈরি করে, কিডনির ফাংশন একটা এরকম গ্লুকোজেনেসিস। এখন আমরা কী ফর্মে দিচ্ছি, একটা ডায়ালাইসিস অথবা রেনাল ট্রান্সপ্লান্ট, দুইটাই হলো কি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিরই অংশ। ডায়ালাইসিস হলো শর্ট টার্ম বা ব্রিজিং থেরাপি, এমন হতে পারে যে একটা পেশেন্ট সিকেডি স্টেজ 5 সে রেনাল ট্রান্সপ্লান্ট পাবে, কিন্তু ইন দ্য মিন টাইম আমাদেরকে ডায়ালাইসিস চালিয়ে যেতে হচ্ছে, অথবা একেআর পেশেন্ট আমরা ডায়ালাইসিস চালিয়ে যাচ্ছি, আমরা আমাদের হোপ বা আমরা আশা করি যে প্রেডিক্ট করে যে সেই রিকভারি হয়ে যাবে 2-3-4টা ডায়ালাইসিস পাওয়ার পরে। ইন্ডিকেশন, হ্যাঁ, ইন্ডিকেশন নিয়ে অনেক রকমের কথাবার্তা আছে, অনেকে বিভিন্নভাবে আমরা মনে রাখার চেষ্টা করি AEIOU দিয়ে, কিন্তু এখানে বেসিক যেটা জানতে হবে যে একেবারে অ্যাবসোলিউট ইন্ডিকেশন কি, যেটা দিতেই হবে, না দিলে না, হ্যাঁ। অ্যাবসোলিউট ইন্ডিকেশন হলো 3টা। একটা হলো কি রিফ্র্যাক্টরি হাইপারক্যালেমিয়া, শুধু হাইপারক্যালেমিয়া না, শব্দটার সাথে যোগ আছে কি রিফ্র্যাক্টরি। হাইপারক্যালেমিয়াটা হয়, আমরা হাইপারক্যালেমিয়া মেডিকেল ম্যানেজমেন্ট করবো, মেডিকেল ম্যানেজমেন্টও যদি না হয় তখন আমরা এটাকে রিফ্র্যাক্টরি বলবো, ঠিক আছে? 6 মিলিমোল পার ডিএল এর উপরে গেলে আমরা সেটাকে কি করি, আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিব, হচ্ছে না, তারপরে আমরা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির কথা চিন্তা করি। তারপর আরেকটা হলো সিভিয়ার পালমোনারি এডিমা। পালমোনারি এডিমার মধ্যে আবার গ্রেড আছে, তাই না? মাইল্ড, মডারেট, সিভিয়ার। সিভিয়ার পালমোনারি এডিমা ডিউ টু ডায়াবেটিক রেজিস্ট্যান্ট ফ্লুইড ওভারলোড, আমরা ডায়াবেটিক দিচ্ছি তারপরে ফ্লুইড বের হচ্ছে না বা পালমোনারি এডিমা কমতেছে না, তখন আমরা চিন্তা করি। আরেকটা হলো টক্সিসিটি, এবং যে টক্সিসিটি ডায়ালাইজেবল, আমরা ডায়ালাইসিস করে বের করতে পারবো। সব টক্সিসিটি কিন্তু আমরা ডায়ালাইসিস দিয়ে বের হবে না। এর মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো আমরা দিই কিসে, মিথানল পয়জনিং, ঠিক আছে, অ্যালকোহল পয়জনিং, যেটা আমরা বের করার চেষ্টা করি। সিভিয়ার রিফ্র্যাক্টরি অ্যাসিডিক ইনফেকশন আসতেছে তারা পটেনশিয়াল ইন্ডিকেশন, পটেনশিয়াল মানে অ্যাবসলিউট না, মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে? টক্সিসিটি মানে ডায়ালাইজেবল এজেন্ট, এটা বুঝি নাই মানে টক্সিসিটি তো অনেক কিছু হতে পারে, এখন সব টক্সিন তো আর ডায়ালাইসিস দিয়ে আমরা বের করতে পারবো না। যে টক্সিনগুলো ডায়ালাইজেবল, ডায়ালাইজার মেমব্রেন দিয়ে আমরা বের করতে পারবো, তখন সেটাকে আমরা ডায়ালাইজেবল টক্সিন বলি, ঠিক আছে? এখন হলো কি মেটাবলিক অ্যাসিডোসিস এবং ইউরিমিয়া। ইউরিমিয়ার আন্ডারে আবার হতে পারে ইউরিমিক এনকেফালোপ্যাথি, ইউরিমিক পেরিকার্ডাইটিস, ইউরিমিক কোয়াগুলোপ্যাথি, 3টা। সেগুলো পটেনশিয়াল ইন্ডিকেশন, কিন্তু একেবারে দিতেই হবে, অ্যাবসলিউট এখনই দিতে হবে এরকম আমরা একটু সময় নিতে পারি, ঠিক আছে? এখন একটু যদি আমরা এক্সপ্লেনেশন, আমি অলরেডি বলছি, এটা হলো ESICM এর গাইড মডিউলের কথা, যে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দেবো, বাইকার্বনেট, গ্লুকোজ, তারপরে বিটা-2 অ্যাগনিস্ট, তারপরে হচ্ছে না, হ্যাঁ, এবং কোনোভাবে 6 এর নিচে নামছে না, তখন আমরা দিব, হ্যাঁ, যখন মেডিকেল ম্যানেজমেন্ট ফেল। সিভিয়ার পালমোনারি এডিমা আমরা বললাম কি ডায়ালিসিস দিচ্ছি, হচ্ছে না। আর যে ডায়ালিজেবল এজেন্টের কথা বললাম, যেমন এই যে ম্যাটফর্মিন, লিথিয়াম, ইথিলিন গ্লাইকল, মানে অ্যালকোহল, এগুলো কি ডায়ালিসিস করা যায়।
পটেনশিয়াল ইন্ডিকেশন কিন্তু মেটাবলিক অ্যাসিডোসিস যদি সেটা 7.15 এর নিচে হয়, হ্যাঁ এটা একটা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির একটা ইন্ডিকেশন, বাট সেটাও এখানে ধরে আছে কি ইন্ট্রাক্টেবল, খুবই মানে জটিল হয়ে যাচ্ছে, আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে হচ্ছে। ইউরিনিয়ার জন্য বললাম তিনটা, ইউরিক এনকেফালোপ্যাথি, পেরিকার্ডাইটিস, কোয়াগুলোপ্যাথি, ঠিক আছে। আরো কিছু কন্ডিশনের জন্য আমরা অনেক সময় দেওয়া হয়, বাট যেমন সেপটিক শকের যে টক্সিন থাকে, ইনফ্লেমেটরি মেডিয়েটরস থাকে, এগুলো কিন্তু মানে দেওয়ার দরকার নেই বা রিকমেন্ডেশন নাই। হ্যাঁ অনেক সময় দেওয়া হয়, হিমোপারফিউশন করা হয়, বলে কি যে পলিলিক্সিন বি দিয়ে করা হয়, হ্যাঁ সেগুলো কিন্তু আপনার অত বেশি ফার্স্ট লাইন রিকমেন্ডেশন না, মানে এগুলো বলা যায় যে সাজেশন দিয়ে দেওয়া যায়। বায়োমার্কার, কোনো বায়োমার্কারের উপরে নির্ভর করে আমরা দিব না, ঠিক আছে। যেমন সিরাম ক্রিয়েটিনিন এর উপরে আমরা কি আমাদের ইন্ডিকেশনের মধ্যে আছে সিরাম ক্রিয়েটিনিন নাই, সিরাম ক্রিয়েটিনিন যতই হোক সেটা নিজস্ব ইন্ডিকেশন না। হ্যাঁ আবার এই যে ডিউরেশন অফ অলিগুরিয়া, মানে আমরা অনেক সময় মনে করি যে অলিগুরিয়া অনেকক্ষণ ধরে, সেটা না, মানে আমরা ডিপেন্ড করবো একেআই স্টেজিং এর উপরে। স্টেজ 3 তাহলে ডায়ালাইসিস লাগার সম্ভাবনা থাকে। একেআই স্টেজ 3 কথা বলে আমরা তো জানি না, একেআই স্টেজ 3টা 1, 2, 3, কিডনির পয়েন্ট বেড়ে যাওয়া কত 3 বা তার উপরে, ঠিক আছে। তাহলে এগুলো মানে এই যে কথাগুলো বললাম এগুলো কোনোটাই নির্দিষ্টভাবে ইন্ডিকেশন না, যদি না আদার কোনো সমস্যা যেগুলো আমরা বলে আসলাম সেগুলো না থাকে। এখন আমাদের জানতে হবে যে ডায়ালাইসিস স্যার ইউরিয়ার কথা যে বলছেন, ইউরিয়ার কমপ্লিকেশন আছে, মানে ইউরিয়ার কোনো কমপ্লিকেশন ছাড়া নেগেটিভ কোনো না, ইউরিয়া হলে আমরা কি চিন্তা করবো, ইউরিয়ার কারণে ইউরিনিক মানে ফিচার পাবো অথবা অ্যাসিডোসিস। যদি অ্যাসিডোসিস না, অনেক সময় হতে পারে যে না পিএইচ যদি দেখা যায় যে নরমাল 7.15 এর নিচে নাই বা ইউরিনিক ফিচার নাই, ইউরিক পেরিকার্ডাইটিস, ইউরিক এনকেফালোপ্যাথি বা কোয়াগুলোপ্যাথি নাই, তাহলে নিজস্ব কোনো বায়োমার্কার মানে ইন্ডিকেটর হতে পারে। কারণ ডায়ালাইসিস যে ফিজিক্সের উপরে, যে ফিজিক্যাল মানে ফিজিক্সের উপর নির্ভর করে কাজ করে, এগুলোকে আমরা বলতে পারি মেকানিজম। দুইটা বড় মেকানিজম, ডিফিউশন এবং কনভেকশন। হ্যাঁ ডিফিউশন হলো কি আমরা জানি মানে সলিউটের মুভমেন্ট, তাই না, মানে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যায়, এটা হলো ডিফিউশন, তাই না। আর কনভেকশন কি সলভেন্টের মুভমেন্ট, যেদিকে সলভেন্ট হাই প্রেসারে থাকে সেখান থেকে লো প্রেসারের দিকে যায়। যেমন এখানে দেখাচ্ছে সলভেন্ট মানে ব্লাডের ক্ষেত্রে দেখাচ্ছে এখানে যে এখানে অনেক হাই প্রেসার মানে পজিটিভ প্রেসার দিয়ে চেপে ধরে রাখছে, তাহলে সে তো যদি এই দিকটা কোনো মানে পায় মেমব্রেন কোনো পোরোসিটি থাকে, পোর থাকে, সে এদিকে যাবে, ঠিক আছে। এখন এই সলভেন্টের মুভমেন্টের জন্য যেটা যে মেকানিজম সেটা হলো কি কনভেকশন, আর ডিফিউশন হয় কি সলিউটের মুভমেন্ট, ঠিক আছে। তাহলে এটা কেন আমরা জানবো, আমরা কোন কারণে ডায়ালাইসিস দিচ্ছি, কিসের উদ্দেশ্যে, দেখে আমরা ফ্লুইড রিমুভালের জন্য দিচ্ছি, হয়তো বললাম ফ্লুইড প্রথমে কিন্তু বলছিলাম যে কিডনি ফাংশন রেনাল রিপ্লেসমেন্টের তিনটা, একটা কি সলিউটকে ক্লিয়ার করে, সলভেন্ট মানে ফ্লুইড ব্যালেন্স করে, অ্যাসিড বেস ব্যালেন্স করে, এখানেও ঠিক এই কথা, এখানে কি ফ্লুইডকে সে ব্যালেন্স করে, আর এখানে হলো সলিউটের মধ্যে টক্সিন যেগুলো ছিল ইউরিয়া, ক্রিয়েটিনিন, পটাশিয়াম, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা কোন উদ্দেশ্যে দিব ডায়ালাইসিসটা, আমার তো ইন্ডিকেশন আমি জানি, সেই অনুযায়ী আমাদের এই মেকানিজম সেট করতে হবে। হ্যাঁ তাহলে গ্রসলি দেখা যায় যে ডিফিউশনের উপরে মেকানিজমের উপরে যে ডায়ালাইসিস কাজ করে এটার নাম হলো হিমোডায়ালাইসিস, ঠিক আছে। কনভেকশন বা সলভেন্টের মুভমেন্টের উপর যেটা কাজ করে সেটা হলো ফিল্ট্রেশন। অনেক সময় মিক্স আপও থাকতে পারে, দুইটাই মেকানিজম একই সাথে কাজ করে। তাহলে গ্রস ভাবে হিমোডায়ালাইসিস কাজ করে ডিফিউশনের উপরে মেকানিজমের উপরে, এই ফিজিক্সের উপরে নির্ভর করে। ফিল্ট্রেশন বা হিমোফিল্ট্রেশন কাজ করে কনভেকশন বা সলভেন্ট ড্রেগিংয়ের মাধ্যমে। এখানে ইম্পর্টেন্ট হলো যখন সলভেন্ট যায়, সলভেন্ট তো যাবেই, তার সাথে কিছু সলিউটও নিয়ে যায় টেনে, এর জন্য নাম দেওয়া হচ্ছে সলভেন্ট ড্রেগিং। আমরা এখানে আরেকটু দেখি, যেমন এখানে কি বা এটা হলো ব্লাড আর তার বাইরে হলো ডায়ালাইজার ফ্লুইড। হ্যাঁ তাহলে এখানে দেখাচ্ছে না কনসেন্ট্রেশন বেশি, অনেকগুলো সাবস্টেন্স ছোট বড় মিলে বিভিন্ন রকম বিভিন্ন কালার কোডেড দেওয়া, এটাও বা একইভাবে। তাহলে এখান থেকে সলিউটের মুভমেন্ট যেখানে লয়ার কনসেন্ট্রেশন সেদিকে তো যাবে, তাই না। তাহলে এটা যে মেকানিজমে কাজ করে সেটা হলো কি ডিফিউশন বা হিমোডায়ালাইসিস। আমরা মুডের কথা চিন্তা করলে হিমোডায়ালাইসিস, আর ফিজিক্সের কথা চিন্তা করলে ডিফিউশন।
ঠিক আছে? তাহলে আমাদের এই ব্লাডে যাদের ইউরেমিয়া বা সিকেডি বা একে, ওদের এখানে কি কি বেশি থাকবে? ইউরিয়া, ক্রিয়েটিনিন, পটাশিয়াম, বা যদি টক্সিন থাকে টক্সিন বেশি থাকবে। আর এই পাশে ডায়ালাইজার ফ্লুইড, যেটা মানে এই ধরনের সাবস্টেন্সগুলো নাই বা থাকলে একেবারে মিনিমাম, তাহলে এখান থেকে এখানে যাবে, বেশি কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন যাবে, তাহলে ডিফিউশন পদ্ধতিতে যাবে। যেহেতু ডিফিউশন পদ্ধতি, তাহলে ওই মুডটা কি নাম হবে? হিমোডায়ালাইসিস। তাহলে এখান থেকে এখানে যে যাবে, তাহলে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্সের উপর নির্ভর করে বা ফিজিক্যাল প্রপার্টি। প্রথমে কথা হলো আমরা যেটা বললাম যে কনসেন্ট্রেশন, যত কনসেন্ট্রেশন তত বেশি যাবে। এখানে যে একটা মেমব্রেন থাকবে, যদি আমরা ডায়ালাইজার ফিল্টার চিন্তা করি এটা, অথবা এখানে যদি আমরা বড় করে দেখি ডায়ালাইজার মেমব্রেন মানে ইয়া থাকে মেমব্রেন, তাহলে মেমব্রেনের এরিয়া যত বেশি হবে, সারফেস এরিয়া বেশি, তাহলে বেশি পরিমাণ স্পেস পাবে এক্সচেঞ্জের জন্য। তারপরে এটা পোরোসিটিটা কেমন, এটা কেমিক্যাল নেচার কেমন, ঠিক আছে? যে কেমিক্যাল নেচারের উপরে নির্ভর করে যে আমরা মানে বলা হয় যে বায়ো কম্পিটিবল যত ভালো বেশি হবে সেটা ভালো ফিল্টার হয়, একটু এক্সপেন্সিভ ফিল্টার হয়। তারপরে হলো যেটা সলভেন্ট ব্রেকিং, ফ্লুইডের মুভমেন্ট হবে। হ্যাঁ, এইটা যদি আমরা ব্লাড ভেসেল চিন্তা করি, তার বাইরে হলো মানে ফিল্টারের বাকি অংশ। হ্যাঁ, তাহলে এদিক দিয়ে পজিটিভ প্রেশার দিয়ে ব্লাড ঢোকানো হবে। আরেকটা অনেক সময় হয় কি যে নেগেটিভ প্রেশার দিয়ে টানা হবে, তাহলে দুইটা প্রেশার কিন্তু ভিতরে কাজ করে এই জায়গাটাতে। এই এই যে মানে এই যে লাল অংশটা, এখানে মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ প্রেশার, আর এই ফাঁকা জায়গাটাতে নেগেটিভ প্রেশার। এই নেগেটিভ প্রেশার ক্রিয়েট করার জন্য আরেকটা পাম্প কাজ করে, আমরা দেখাবো পরবর্তীতে। সে এখানে কন্টিনিউয়াসলি নেগেটিভ প্রেশার কাজ করায়, আবার এখানে পজিটিভ প্রেশার থাকে। তাহলে এই লাল অংশ থেকে সাদা অংশের মধ্যে প্রেশারের গ্রেডিয়েন্ট অনেক বেশি তৈরি হয়। তখন কি হবে? ফ্লুইড অটোমেটিক্যালি এখানে চলে আসবে, যেটা আমাদের কিডনিতে হয়। এটা যদি আমরা চিন্তা করি যে গ্লোমেরুলাস ক্যাপিলারির ভিতরের অংশ, আর এটা যদি চিন্তা করি কি বোমেন্স ক্যাপসুল, তাহলে এখান থেকে ব্লাডের মানে ওই যে আমরা যেগুলো বলি যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার, তাহলে এখানে অনেক বেশি পরিমাণে হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ওই তুলনায় এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার কম, তাহলে প্রেশারের গ্রেডিয়েন্টের কারণে এখানে অটোমেটিক চলে আসবে। কে চলে আসবে? ফ্লুইড। ফ্লুইড, তাহলে এই যে ফ্লুইড আসতেছে এটা হলো সলভেন্ট, মানে সাথে সলভেন্টও মানে সলভেন্টটা আসবে, সলিউটও নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে এটা হলো কনভেকশন পদ্ধতি। তাহলে এই পদ্ধতিটা কাজ করে কিসের জন্য? ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন মোড, আমরা মানে ডায়ালাইসিসের যে মোডের মধ্যে ফিল্ট্রেশন বলবো সেটা এই পদ্ধতি, এই ফিজিক্সের উপর ভিত্তি করে কাজ করবে, ঠিক আছে? এখানে একটা ব্যাপার খেয়াল করবেন, এখানে শুধু ব্লাডই পাস করা হচ্ছে, এখানে কিন্তু আলাদা করে এখানে এক্সট্রা কোনো ফ্লুইড দেওয়া হচ্ছে না। যেরকম আগের স্লাইডটাতে আমরা দেখি, সেখানে কিন্তু ফ্লুইড ছিল, ব্লাড যাচ্ছে একদিকে, ফ্লুইড যাচ্ছে আরেকদিকে। এটাকে বলে আমরা কাউন্টার কারেন্ট মেকানিজম। আমাদের কিডনি যে মেকানিজম কাজ করে, ব্লাডের ফ্লো এবং ডায়ালাইজার ফ্লো উল্টা দিকে যায়। এখানে কিন্তু এরকম ফ্লুইডের মুভমেন্ট নাই, এটা হলো পিওরলি কনভেকশন। অনেক সময় এরকম হয় যে ফিল্ট্রেশনের সাথে আমি ডিফিউশনও যোগ করে দিতে পারি হাইব্রিডের মধ্যে, তখন আবার ফ্লুইডও থাকে, হিমোডায়াফিল্ট্রেশন। তাহলে আমরা মেকানিজম বলবো, এখন হলো মুড, মানে আরআরটি কি মুড। আমরা যখন ভেন্টিলেটর দেই, আমরা ভলিউম কন্ট্রোল দিই, নাহলে প্রেশার কন্ট্রোল দিই, নাহলে পিএসবি দিই, মুড, তাই না? ঠিক একই রকম আমরা ডায়ালাইসিস যখন শুরু করবো, এরকম প্রথমে এরকম সিলেকশন আসবে যে আমরা কোন মুড ইউজ করবো। আমরা কন্টিনিউয়াস দিতে পারি, আমরা ইন্টারমিডিয়েট দিতে পারি, আবার হাইব্রিড দিতে পারি। কন্টিনিউয়াস মানে হলো সে 24 ঘন্টায় চলে। আমাদের কিডনি কোন পদ্ধতিতে চলে? কন্টিনিউয়াস, তাই না? আমাদের প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে কাজ করতেছে, তাহলে আমাদের কিডনি কাজ করে কন্টিনিউয়াস পদ্ধতিতে, নর্মাল। ঠিক এই কন্টিনিউয়াস পদ্ধতি আমরা সিআরআরটিটাকে ইউজ করা হয়, যে 24 ঘন্টায় চলবে, ঠিক আছে? বা পেরিটোনিয়াল ডায়ালিসিস, আমরা পেরিটোনিয়ামকে যদি মেমব্রেন হিসাবে ইউজ করি, সেখানে যদি আমরা ফ্লুইড দিই, পেরিটোনিয়াল ডায়ালিসিস ফ্লুইড, তাহলে ব্লাড থেকে পেরিটোনিয়ামে টক্সিন জিনিসগুলো চলে আসবে। তাহলে এটা হলো কন্টিনিউয়াস পদ্ধতি। ইন্টারমিডিয়েট অল্প সময়ের জন্য দেওয়া হতে পারে, যেমন ইন্টারমিডিয়েট হিমোডায়ালাইসিস, ইন্টারমিডিয়েট অংশ স্ল্যাড, এটাও অনেকটা ইন্টারমিডিয়েট। আমরা 3 থেকে 4 ঘন্টার জন্য দিলে এটা 6 থেকে 8 ঘন্টা, বা ওই সময় দিলে আমরা স্ল্যাডও মানে হাইব্রিড যদিও, কিন্তু সেটাও ইন্টারমিডিয়েটের মধ্যে 24 ঘন্টা জুড়ে। আর হাইব্রিড থেরাপি এটা আলাদাভাবে নাম দেওয়া হয়, কারণ 24 ঘন্টাও না, আবার 3 থেকে 4 ঘন্টাও, 6 থেকে 8 ঘন্টা হলে হাইব্রিড থেরাপি, যেটা আমরা স্ল্যাড অথবা স্ল্যাড এফ। হিমোডায়ালাইসিস যদি ফিল্ট্রেশন যুক্ত হয়, সেই মোডের নাম দেওয়া হয় স্ল্যাড এফ ফিল্ট্রেশন।
কেউ যদি মানে গ্যাপ বা বুঝতে আমাদের কোশ্চেন করে ফেলবে। একই সাথেই ক্যাটাগরাইজ করা যাবে হুম। তাহলে সাস্টেইনটা মানে সাস্টেইনটা এইখানে এটা না, এটা তো আমরা আলাদা করে দেই নাই। এটাও ওয়ান টাইপ অফ ইন্টারমিডিয়েট। ধরো যে এটা প্রলং ইন্টারমিডিয়েট, আরেকটা নাম দেওয়া হয় প্রলং, PRRT, প্রলং ইন্টারমিডিয়েট রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, PIRRT বলে। ওই স্ল্যাডের আরেকটা নাম PIRRT। মানে আমি ওই স্ল্যাড হিসেবে দিয়েছি যাতে এটা ইন্টারমিডিয়েটও মনে করতে পারি, আবার হাইব্রিডও মনে করতে পারি। দুই মানে হাইব্রিড বলা হচ্ছে কারণ 24 ঘন্টাও না, আবার এটার মধ্যে 3 থেকে 4 ঘন্টা হয় মাঝামাঝি। লো এফিসিয়েন্সি, হ্যাঁ। এখন আমরা যদি এফিসিয়েন্সির কথা চিন্তা করি, এফিসিয়েন্সি বুঝি কি, যে কত দ্রুত আমার রেনাল ফাংশন ইমপ্রুভ করে, তাই না? কত দ্রুত, তাহলে যত দ্রুত তত কি টাইম কম, তাহলে আমার ইন্টারমিডিয়েট হলো কি এফিসিয়েন্সি বেশি, হ্যাঁ। তাহলে এই কন্টিনিউয়াস হলো আরো স্লো, এটা হলো মাঝামাঝি। এই জন্য এগুলোকে বলা হচ্ছে লো এফিসিয়েন্সি, মানে খুব দ্রুত তোমাকে, মানে তুমি যে কারণে দিচ্ছ তোমাকে দ্রুত রিকভারি দিবে না, সে ফলাফল দিবে, ঠিক আছে? আমরা আসতেছি এই মেকানিজমগুলো, যখন আমরা বেস্ট RRT বের করবো তখন আসবে। স্লো হচ্ছে, আচ্ছা। কন্টিনিউয়াস আমরা বললাম কি 24 ঘন্টা ধরেই চলবে, একেবারে আমাদের কিডনির মতো 24 ঘন্টা ধরেই সে তার ডায়ালাইসিস চলতে থাকবে, ঠিক আছে? এখন এইটা এই যে দেখেন CBBH, CBBHD, CBHDF, হ্যাঁ, এটা হলো কন্টিনিউয়াসলি বিভিন্ন ফিজিক্স, তাই না? কন্টিনিউয়াস ভেনোভেনাস হিমোডায়ালাইসিস, ঠিক আছে, বা হিমোডায়াফিল্ট্রেশন, ঠিক আছে? ইন্টারমিডিয়েটের মধ্যে আমরা দুটো, এই যে ইন্টারমিডিয়েটের মধ্যে আমরা ফেললাম ইন্টারমিডিয়েট হিমোডায়ালাইসিস। আচ্ছা, ইন্টারমিডিয়েট আরেকটা ইয়ার হলো কি কম সময় এবং মানে এভরি অল্টারনেট ডে 3 থেকে 4, আর কন্টিনিউয়াস কিন্তু চলতেই থাকে, প্রতিদিনই চলে, প্রতিদিনই 24 ঘন্টা ধরে চলে, ঠিক আছে? প্রলংড হাইব্রিডের মতো আমরা 6 থেকে 8 ঘন্টা দিতে পারি, 6 থেকে 8 ঘন্টা। এটাও ইউজুয়ালি প্রতিদিন, স্ল্যাব ইউজুয়ালি প্রতিদিন, হ্যাঁ, স্ল্যাবটা হলো প্রতিদিনই কিন্তু 6 থেকে 8 ঘন্টা। শুধু ইন্টারমিডিয়েট হলো 3 থেকে 4 ঘন্টা এভরি অল্টারনেট ডে। CRRT প্রতিদিনই 24 ঘন্টা ধরে চলে, মানে একটা পেশেন্টকে লাগাইছে সে চলতে থাকবে 5 থেকে 7 দিন চালাবে। তাহলে যে আমরা আমাদের পেশেন্টদেরকে একদিন স্লেপ দেওয়ার পর আবার একদিন পর দেই বা এরকম করে এটা কি হচ্ছে লোকে মানে ইন্টারমিডিয়েট তো দিচ্ছি না, বেসিক্যালি যেটা হ্যাঁ রেগুলার প্রতিদিনই দেওয়ার কথা, হ্যাঁ। এবং খুব দ্রুত যেহেতু, তাহলে আমাদের যে কন্ডিশনগুলো পেশেন্ট খুব দ্রুত খারাপ হয়ে যাচ্ছে, কথার কথা মনে করে একটা পেশেন্ট মিথানল পয়জন নিয়ে আসছে, তাকে কি আমরা দ্রুত রিকভারি করাবো না স্লো করাবো? দ্রুত। তাহলে আমি কি CRRT দিব না ইন্টারমিডিয়েট দিব? ইন্টারমিডিয়েট দিব। এখন আরেকটা কথা হলো যে পেশেন্ট হলো হিমোডাইনামিক্যালি আনস্টেবল, পেশেন্ট শকে, যে পেশেন্টকে আমি দ্রুত রিকভারি করাবো তার ব্লাড ফ্লো বেশি থাকতে হবে। আমরা ইন্টারমিডিয়েট মানে কি, তাকে আমরা 3 থেকে 4 ঘন্টায় পুরো ব্লাড ছেঁকে দিচ্ছি, বেশি পরিমাণে ব্লাড বের করতে হবে, তাই না? তাহলে বেশি পরিমাণে ব্লাড বের করতে তার এক্সট্রা কর্পোরিয়াল ইয়াতে বেশি চলে আসবে, খুব দ্রুত এবং বেশি চলে আসবে, তাহলে কি এমনিই হিমোডাইনামিক আনস্টেবল, আরও বেশি চলে আসলে পেশেন্ট কি শকে বা অনেক সময় রিফ্র্যাক্টরি শকে চলে যেতে পারে। তাহলে ওই ক্ষেত্রে যেটা CRRT স্লো, ব্লাড ফ্লো কম দেওয়া যায়, দীর্ঘ সময় দেওয়া যায়, তাদের ক্ষেত্রে স্ল্যাড অথবা CRRT, ঠিক আছে? এখন আরেকটা হলো যে হাইপারকেলিমিয়া, লাইফ থ্রেটেনিং হাইপারকেলিমিয়া। যদি পেশেন্ট হিমোডাইনামিক স্টেবল থাকে আমাদের কোন মুড চুজ করব? ইন্টারমিডিয়েট, ঠিক আছে? এখন পেশেন্ট আনস্টেবল তখন আমাদের CRRT, অথবা আইসিইউর প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি সকল পেশেন্টই বিভিন্ন কারণে আনস্টেবল থাকে, তাহলে আইসিইউর প্রেক্ষাপটে প্রেফারেন্স থাকবে CRRT, যদি স্টেবল থাকে আমরা ISD চিন্তা করতে পারি। কিন্তু যে পেশেন্ট ধরো রেনাল ইউনিট কিডনি বিভাগে চিকিৎসা পায়, তাহলে ওরা কি ইউজ করে? সবই ISD, ইন্টারমিডিয়েট। অনেক পেশেন্ট কি OPD হিসাবে আসে, সপ্তাহে 3 দিন এসে 3-4 ঘন্টা ডায়ালিসিস নিয়ে বাসায় চলে যায়, একদিন পর পর আসে। ওদের প্রেক্ষাপটটা হলো কি ইন্টারমিডিয়েটলি পাবে পেশেন্ট হিমোডাইনামিক আনস্টেবল। আর মাঝে মাঝে পেশেন্ট যখন খারাপ হয় তখন আমাদের কাছে পাঠায় দেয় যে পেশেন্ট শকে গেছে বা খারাপ হচ্ছে, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। তাহলে এখানে CRRT এর হলো যে CRRT কোন মেকানিজমে কাজ করে? ফিল্ট্রেশন, ইউজুয়ালি ফিল্ট্রেশন, আলট্রা ফিল্ট্রেশন। তার আলট্রা ফিল্ট্রেশন যে পেশেন্টের ফ্লুইড ওভারলোড,
তার আমরা কোনটা ইউজ করবো? ফ্লুইডের জন্য দিচ্ছি সিআরআরটি তে, কারণ সে ফিল্ট্রেশন করে ফ্লুইড বের করবে বেশি। আর যখন সলিউটের কথা চিন্তা করবো, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইলেক্ট্রোলাইটস বা টক্সিন, ডায়ালাইসিস। এটাই আমরা বললাম যে অনেক সময় কি করা হয় যে স্মল মলিকুল, মানে যাদের মানে মলিকুলের সাইজ কম, তাদের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা ডায়ালাইসিস ফিল্ট্রেশন করা যেতে পারে, কিন্তু যখন আমরা পানির কথা চিন্তা করবো অবশ্যই ফিল্ট্রেশন। এই স্লাইডটা একটা ইম্পর্টেন্ট, আমরা একটা সংক্ষেপে এখানে দেখাচ্ছি যে ক্লিয়ারেন্স কার বেশি, যারা ইন্টারমিডিয়েট তাদের ক্লিয়ারেন্স বেশি, এবং ফ্লুইড স্ট্যাটাসও খুব সাডেন আপ এন্ড ডাউন হয়। ইন্টারমিডিয়েট খুব দ্রুত ব্লাড বের করে, তাহলে আনস্টেবল হওয়ার চান্স বেশি থাকে কাদের? আইএসডি দের। আরেকটা হলো যে খুব দ্রুত যেহেতু সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া বের করে, তাদের ফ্লুইড মানে ইলেকট্রোলাইটসের কি হবে? ইমব্যালেন্স হওয়ার চান্স বেশি, তাই না? আমাদের একটা কমপ্লিকেশন আছে কি ডায়ালাইসিস রিলেটেড, ডায়ালাইসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম। তাহলে ওই সব ক্ষেত্রে মানে মানে দেখা যাবে কি যারা ইন্টারমিডিয়েট হেমোডায়ালিসিস পাচ্ছে তাদের ক্ষেত্রে বেশি, সিআরআরটি তে কম হবে, তাই না? আচ্ছা, এখানে আরেকটা আমরা দেখি, ধরো একটা পেশেন্টের ট্রমাটিক ব্রেন ইনজুরি আছে, তার ডায়ালাইসিস লাগবে, তাহলে আমরা কোন মোড চুজ করতে পারি? সিআরআরটি। কেন? আমরা চাই কি তার অসমোটিক ইয়াটা চেঞ্জ দেশে একটা না হয়, আমরা তো হাইপার করে রাখতে চাই, তাহলে ওই ক্ষেত্রে সিআরআরটি বেটার হবে। তাহলে এক কথা বলা যাবে না যে ওটা সুপিরিয়র, সিআরআরটি বা আইএসডি কোনটা সুপিরিয়র এটা বলা যাবে না। আমরা নির্ভর করবে যে আমি কোনটা কোন কন্ডিশনে দিচ্ছি, মানে কি ইন্ডিকেশনের জন্য দিচ্ছি, এবং পেশেন্টের বর্তমান হিমোডাইনামিক্সটা করতে হবে। এবার আমরা একটু পার্টস গুলো দেখি। মানে এটার ছবিতে আমরা দেখছি, তাই না? এটা নিপ্রো, ফিল্টার, এগুলো দেখে আমরা কি কি পার্ট আছে। আমরা যদি এখান থেকে শুরু করি, ক্যাথেটার, তাই না? ডায়ালাইসিস জন্য ভাস্কুলার ক্যাথেটার দরকার। তারপরে এরকম সার্কিট থাকে, এখানে একটা প্রেসার মনিটর থাকে, একটা পাম্প থাকে। পাম্প দেখছি, রোলার পাম্প থাকে যে ডায়ালাইসিস মেশিনে, এই যে গেলে পাম্প, হ্যাঁ, সে এইভাবে ঘুরতে থাকে, রোলার পাম্প, ঠিক আছে? রোলার পাম্পের একটা ইয়ে হলো যে ইয়াটা হলো মানে কাজ হলো, এটা যখন এভাবে ঘুরতে থাকে, এদিক থেকে নেগেটিভ প্রেসার তৈরি হয় আর এদিকে পজিটিভ থাকে। তার কাজ হলো ব্লাডটা বের করে ফিল্টার পর্যন্ত পৌঁছানো। তাহলে এই পাম্পের এই পাশে থাকবে কি নেগেটিভ প্রেসার, আর এই পাশে থাকবে পজিটিভ প্রেসার। তাহলে এটাকে আমরা অনেক সময় নাম দিতে পারি অ্যাক্সেস প্রেসার। অ্যাক্সেস, যেখান থেকে বের হয়ে পাম্প পর্যন্ত আসাটা হলো অ্যাক্সেস, ঠিক আছে? আচ্ছা, এখানে আসলো, আবার ফিল্টার দিয়ে ব্লাড ঢুকানো, হ্যাঁ, আবার ফিল্টারের পরে এখানে এসে আবার ব্লাড বের ঢুকে গেল না। তাহলে প্রেসারের কয়টা জায়গা আছে যেগুলোতে আমাদের প্রেসার মনিটরিং করা হয়? এটা হলো অ্যাক্সেস প্রেসার, এটা হলো ফিল্টার প্রেসার, মানে ফিল্টারে যে ঢুকবে ফিল্টারে কি পরিমাণ প্রেসার আসছে সেটা। এটা এখানে হলো রিটার্ন প্রেসার, রিটার্ন প্রেসার। আর এই ফিল্টারের ভিতরে আরেকটা প্রেসার কাজ করে, সেটাকে বলে ট্রান্সমেমব্রেন প্রেসার। একটু সমস্যা হচ্ছে বুঝতে। তাহলে আমাদের এই যে নেগেটিভ প্রেসার কে ক্রিয়েট করতেছে? পাম্প, রোলার পাম্প, ঠিক আছে? রোলার পাম্পের প্রথম দিকে অ্যাক্সেস প্রেসার, নেগেটিভ প্রেসার, আর এদিকে পজিটিভ প্রেসার, ঠিক আছে? তাহলে কত প্রেসার আমরা চিন্তা করে থাকি? হাইয়েস্ট 150 ধরা আছে সবগুলোতে, অ্যাক্সেস হোক, রিটার্ন হোক, ট্রান্সফার হোক, 150 ধরা হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরো কি কি অংশ আছে? এই যে এটা দেখা গেছে হ্যাপারিন, অ্যান্টিকোয়াগুলেশনের একটা পার্ট থাকে। এটা তো আমরা হিমোফিল্টার, এটা আমরা পরে একটা স্ট্রাকচার দেখাবো। আর এখানে আরো কিছু আছে যেমন এয়ার ট্র্যাপিং, ঠিক আছে? আর এয়ার ট্র্যাপিং হলো এই যে আমরা যখন মানে সার্কিটটা যখন মানে প্রথমে আনি, এটার ভিতরে বাতাস থাকে না, সার্কিটের ভিতরে বাতাস থাকে, যেহেতু এটা কি এমটি, তখন ওইটাকে প্রথমে নর্মাল স্যালাইন দিয়ে সেটাকে প্রাইমিং করা হয় যাতে কোনোভাবে বাতাস না থাকে, হ্যাঁ? যে প্রাইমিং করার সময় বাতাসটা এদিক দিয়ে বের হবে,
এখন অনেক সময় পেশেন্ট সার্কিটে থাকা অবস্থায় কোনো কারণে লুজ কানেকশন হতে পারে, ছুটে যেতে পারে, তখন কি হবে বাবল ঢুকবে না, কারণ সে তো নেগেটিভ প্রেশার তৈরি করতেছে সার্কিটের মানে বাবল ঢুকলে এটা কি আবার পেশেন্টের বডিতে ঢুকে যেতে পারে। হ্যাঁ, তাও এই এয়ার ট্র্যাপিংয়ে এয়ার ঢুকে যায়। যদি এয়ার ট্র্যাপিং নাও থাকে এখানে আরেকটা সেফটি বাল্ব থাকে, হইতে পারে। মানে এটা সে এয়ার ডিটেক্ট করবে, এয়ার ট্র্যাপ করবে, এবং কোনো কারণে এয়ার ট্র্যাপিং মানে কাজ করতেছে না, তখন এখানে আরেকটা সেফটি বাল্ব থাকে, সেফটি লক। সে যখন মানে সার্কিট যখন বুঝবে যে বাতাস ব্লাড নাই, তখন সে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, মানে সার্কুলেশনকে অফ করে দেবে। হ্যাঁ, এগুলো আমাদের কেন জানতে হবে? ট্রাবল শুটিংয়ের পর। ওই যে অনেক সময় আমাদের নার্সরা বলে যে ডায়ালিসিস বন্ধ হয়ে গেছে, জানি না কেন হলো, এগুলো অনেক সময় এই ট্রাবল শুটিং করা হয়। পরিমাণ আছে যে এয়ারলাইনে বাতাস থাকলে সার্কিট অফ হয়ে যাবে না, নির্দিষ্ট পরিমাণ। তাহলে এর তখন আমরা কি করবো? এয়ার অ্যাম্বুলিজম হবে না তো এই কারণে। হ্যাঁ, প্রথমে তো এয়ার ফ্রি করবো এটা পানিতে। এটা যদি ভালো থাকে, ইনটেক্ট থাকে, এটা সেন্সর দিয়ে কাজ করে, এয়ার ট্র্যাপিং হবে না তো, মানে এটা যে বের হয়ে যাবে, সিগন্যাল দিবে এবং এটার মধ্যে জমবে এসে। আচ্ছা, প্রথমে হলো যে আমাদের ক্যানুলা, যেখানে ভাস্কুলার অ্যাক্সেস 12 থেকে 16 অ্যাপারো দিতে হবে। হ্যাঁ, কেডিপি গার্ডেনের মধ্যে আমাদের ফার্স্ট চয়েস হবে কোথায়? রাইট জুগুলার, রাইট ইন্টারনাল জুগুলার, সেকেন্ড লেফট, থার্ড হলো ফিমোরাল। ঠিক আছে? কেন এগুলো? কারণ এখানে ডিরেক্টলি এটা কেন রাইট কেন? কারণ এখানে কোনো কিঙ্কিং থাকবে না, ডিরেক্টলি আমাদের কি ব্লাডের ফ্লো দরকার বেশি। ঠিক আছে? আমি তো সাপ্লিমেন্ট দিতে পারি, সাপ্লিমেন্ট হচ্ছে কি ফোর্থ চয়েস, কারণ এখানে ক্লেভিকলের নিচে, ক্লেভিকল এবং ফাস্টের নিচে ব্লাডের ফ্লো আসবে, আমাদের তো ফ্লো দরকার, ব্লাডের ফ্লো হবে না, কিঙ্কিং থাকবে। আর এটা কি ডিরেক্টলি রাইটের টিম পাশে চলে যাবে না, একেবারে এখানে চলে যাবে, এখানে ব্লাড ফ্লো বেশি। এক, দুই নম্বর হলো এখানে ইনফেকশনের সোর্স কম, এটা না হলে এটা। এরপরে হলো থার্ড অপশন হলো ফিমোরাল, ফিমোরাল হলো ইনফেকশনের সাইট, এই জন্য এটাকে চিন্তা করা থার্ড অপশন হিসেবে। ঠিক আছে? যদি ফার্স্ট হচ্ছে রাইট ইন্টারনাল জুগুলার, সেকেন্ড Oh, হচ্ছে sorry. ফিমোরাল, আর হচ্ছে লেফট ইন্টারনাল জুগুলার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা এটা কিঙ্কিং এর জন্য থার্ড অপশন না, কিঙ্কিং এর জন্য। আচ্ছা, যদি আমরা লেন্থের কথা চিন্তা করি তাহলে 15, 20, 25, 15, 20, 25 এভাবে মনে রাখতে পারি। আর এটা অ্যানাটমিক্যাল ভেরিয়েশনের উপরে হতে পারে। আমরা যদি ক্যাথেটার দেই, আমরা কি দেই? ডাবল লুমেন আছে, ট্রিপল লুমেন আছে, আমরা ইউজুয়ালি প্রেফার করবো ডাবল লুমেন। ট্রিপল লুমেন না কেন? কারণ যত লুমেন বাড়বে প্রত্যেকটা আলাদা আলাদা করে ডায়ামিটার কমে যাবে। ঠিক আছে? আর আরেকটা হলো যে নন টানেল, মানে অনেক সময় স্কিনের নিচে দিয়ে দেওয়া হয়, টানেল করে দেওয়া হয় দূর থেকে, হ্যাঁ, পিআইসিসি টাইপের, ওইগুলো না। ঠিক আছে? আরও কিছু রিকমেন্ডেশন আছে যে অ্যান্টিবায়োটিক প্রোফাইলিসিস দিতে হবে এরকম না, তারপরে রেগুলার বেসিসে চেঞ্জ করতে হবে এরকমও না, যদি আদার কোনো ইন্ডিকেশন না থাকে, মানে ব্লক না হয় বা কোনো ইনফেকশনের সাইন না থাকে, রেগুলার চেঞ্জ করতে হবে এরকম না। আচ্ছা, কিছু রুলস আছে যেগুলো, যে আমরা বললাম কি 12 থেকে 16 হবে, কিন্তু সেটা হইতে হবে ভিতরে ডায়ামিটার যদি কাটি সি শেপ হইতে হবে। সি শেপ হওয়ার কারণ হলো মানে ভিতরের এরিয়া বেশি থাকে, সারফেস এরিয়া বেশি থাকে। হ্যাঁ, শর্টগান মানে অনেক সময় ন্যারো থাকে, ন্যারো না হয় শর্টগান হয়েছে, মানে এগুলো ওই যে মাথাগুলো শর্টগানের মতো হইতে হবে। আমরা যখন দিব তখন অবশ্যই কী করবো? আলট্রাসাউন্ড গাইডে দিতে হবে, তাহলে ইনজুরি হওয়ার চান্স কম থাকবে। দিয়ে আমরা একটা রেডিওলজিক্যালি কনফার্ম করবো। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা হলো আমাদের নার্সিং স্টাফ যেটা হয় অনেক সময় যে একটা দিয়ে না আসলে আমরা চেঞ্জ করে দিই, রিভার্স ফ্লো করে দিই। রিভার্স ফ্লো করা যাবে না। রিভার্স ফ্লো কেন করা যাবে না? আমরা যখন এটা দেখি এখানে একটা মানে ওপেনিং থাকে, আরেকটা মাথায় ওপেনিং থাকে, তাই না? তাহলে দুইটা মাথা হওয়ার কারণ কি? একটা হলো অ্যাক্সেস আর একটা হলো রিটার্নের জন্য। তাহলে আমরা কোনটা অ্যাক্সেস হিসাবে ইউজ করি? এখানে একটা আছে, এখানে একটা আছে, প্রক্সিমাল আর ডিস্টাল যদি চিন্তা করি, কোনটা দিয়ে ব্লাড বের হবে? অ্যাক্সেস হবে। অ্যাক্সেস মানে মেশিনের দিকে যাওয়া, মানে এখানে একটা, এখানে একটা, এটা হলো প্রক্সিমাল ধরলাম, এটা ডিস্টাল ধরলাম। ব্লাড বের হবে কোনটা দিয়ে? ডিস্টাল। মানে আমি প্রক্সিমাল দিয়ে বের হবে। প্রক্সিমাল মানে এখানে যেটা থাকবে
এটা যেটা থাকবে এখানে এটা দিয়ে বের হয় আর ডিজিটাল দিয়ে পেশেন্টের বডিতে ঢোকে ডিজিটাল দিয়ে পেশেন্টের বডিতে যাবে মানে এটা হলো রিটার্ন হ্যাঁ লাল নীল লাল 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 হলো বের হবে মেশিনে যাবে লাল হলো পেশেন্টের দিকে লাল হলো মেশিনের দিকে যাচ্ছে আর্টারিয়াল লাইন চিন্তা করে আর যেটা ঢুকবে মানে বাতাস ফ্রি করতে হবে এয়ার ফ্রি করতে হবে তখন একটা লোডিং দেওয়া হয় 1000 ইউনিটের মতো পরে পার আওয়ারলি হিসেবে চলতে থাকে পরে পার আওয়ারলি দেখা যাচ্ছে 500 থেকে 1000 ইউনিট আওয়ারলি চলবে এর মধ্যে আমরা একটু মনিটরিং মতো করবো তাই না মনিটরিংয়ের মধ্যেও আমরা দেখবো যে হ্যাঁ কী পরিমাণ তার অ্যান্টিকোয়াগুলেশন হচ্ছে আমাদের টার্গেটও থাকবে যে আমরা কতটুকু তার আইনার রাখবো পিটি বা এপিডিটি যদি দেখা করেন যে আমরা এপিডিটির দেখবো যে আইনার কেমন অ্যাক্টিভ হচ্ছে এই ছবিতে একটা ভুল আছে বের করতে পারবেন সিস্টেমিক এই ছবি অ্যান্টিকোয়াগুলেশন করি নরমাল ডোজ মানে আইএসডি সাথে যখন সিস্টেম হবে না সিস্টেমিক অ্যান্টিকোয়াগুলেশন হ্যাঁ হ্যাঁ সেটা ডোজটা কি নরমাল ডোজ নরমাল যেভাবে দিই আমরা আনফেকশন হতে পারে মানে রিজিওনালের জন্য সিস্টেমিক সিস্টেমের জন্য একটা তো লোডিং দিল 1000 ইউনিট তারপরে 500 থেকে 800 পার আওয়ারলি চলতে থাকে এটা সবার জন্য সবার জন্য সব বডি রেডি হয়ে ওইটা বোর্ডিং মানে অ্যাডাল্ট হিসাবে 500 থেকে 800 মানে আওয়ার এটাতে একটা ভুল আছে হ্যাঁ হ্যাঁ সেম ইয়াতে দেখাইছে তাই না কাউন্টার কারেন্ট ইউজুয়ালি কাউন্টার কারেন্ট সেম ইয়াতে হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাউন্টার কারেন্ট মেকানিজম তারপরে আমরা যেটা ইউজ করব ডায়ালাইসিসের জন্য ডায়ালাইজার ফ্লুইড আচ্ছা তিন রকমের ফ্লুইড একটা হলো আমরা প্রাইমিং এর সময় নর্মাল তখন 1000 ইউনিট দেওয়া হয় হ্যাঁ এরপরে 500 থেকে 800 ইউনিট হ্যাঁ সার্কিটের সময় এয়ার ফ্রি করার জন্য এয়ার ফ্রি সময় তখন নর্মাল স্যালাইন যখন দেওয়া হয় তখন এটাকে প্রাইমিং করা হয় আচ্ছা আমরা রেনাল রিপ্লেসমেন্টের তিন রকমের ফ্লুইড ইউজ করি ডায়ালাইজেন্ট রিপ্লেসমেন্ট ফ্লুইড আর একটা নর্মাল স্যালাইন ডিউরিং প্রাইমিং ওই যে এয়ার ফ্রি করার জন্য ঠিক আছে এয়ার এটা তো সবার ডায়ালাইজেন্ট ইউজ করা হবে কখন যখন আমরা হিমোডায়ালাইসিস দিই আর রিপ্লেসমেন্ট ফ্লুইড ইউজ করা হয় সিআরআর টেস্টে মানে যারা ফিল্ট্রেশন করা হয় ফিল্ট্রেশনে তো আমরা কোনো ডায়ালাইজার ফ্লুইড দেই না কিন্তু আমরা রিপ্লেসমেন্ট ফ্লুইড দিই কারণ হচ্ছে আমরা আলট্রা ফিল্টার বের করব কিন্তু আমরা বেশি বের করে গেলে কি সে ডিহাইড্রেশন যাবে আমরা তো ডিহাইড্রেশন বেশি চাই না এক আরেকটা ওই যে এখানে যখন আমরা হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়াবো আমরা তখন প্রি ফিল্টারও ফ্লুইড দিই পোস্ট ফিল্টারও ফ্লুইড দিতে পারি প্রি ফিল্টারও ফ্লুইড দিলে এখানে কি হবে প্রেসার এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়বে না আমরা ভলিউম বাড়ালাম তাহলে এখানে যত বেশি ভলিউম বাড়াবো হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়বে তাহলে এই যে বোমেন্স ক্যাপসুলের এখানে কি চলে আসবে হ্যাঁ প্রি ফিল্টারে দেওয়া হয় পোস্ট ফিল্টারে দেওয়া হয় যে আমি যদি এখানে বেশি বের করে ফেলি তখন এখানে পোস্ট ফিল্টার দেওয়া হয় সেটা এই জন্য নাম দেওয়া হয়েছে হ্যাঁ অ্যামাউন্ট ফ্লো থাকে না অ্যামাউন্ট মানে ইউজুয়ালি 500 প্রি 500 এটা একটা ক্যালকুলেশন আছে আমি কত আলট্রা ফিল্টার বের করবো সেটা এটার সাথে যোগ করবো প্রেসক্রিপশন আমরা যখন লিখি কি কি চিন্তা করব মানে কি কন্ডিশনের জন্য দিব কতটুকু আমরা ফ্লুইড ব্লাডের ফ্লো দিব বা ই দিব কি বলে ডায়ালাইজার ফ্লো দিব বা আলট্রা ফিল্টার বের করবো কতক্ষণ ধরে দিব এবং কি রেটে দেবো এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে এবং অ্যান্টিকোয়াগুলেশন সহ আমরা তো অর্ডারগুলো লিখিয়ে দিই তাই না তাহলে এগুলো নির্ভর করবে আমরা যদি একটা দেখি যে অলরেডি আমরা এগুলো আলাপ করছি যে হিমোডাইনামিক স্টেবল আমরা আইএসডি চুজ করতে পারি হিমোডাইনামিকলি ইনস্টেবল বা পেশেন্ট শকে ভেসেল পাচ্ছে সিআরআরটি বা অ্যাটলিস্ট স্ল্যাব আমরা কোনো র্যাপিড কোনো একটা কারেকশন করতে যাচ্ছি পটাশিয়াম অ্যাসিড বা টক্সিন তাহলে ইন্টারমিডিয়েট আমরা গ্র্যাজুয়াল ফ্লুইড রিমুভাল করব সিআরআরটি হ্যাঁ পেশেন্টের রেঞ্জ আইসিপি আছে সেরিব্রাল ইডিমা বা ট্রমাটিক ব্রেন ইনজুরি আমরা র্যাপিড কোনো ফ্লুইড বা ইলেকট্রোলাইট বা অসমোলাইট চেঞ্জ করতে চাচ্ছি না তাহলে সেক্ষেত্রে সিআরআরটি
ঠিক আছে, তাহলে এগুলো হলো কি আমাকে ইন্ডিকেট করবে প্রেসক্রিপশনের জন্য যে আমি কোন মোড ইউজ করব। যেমন আমরা যেটা বলছিলাম যে আমরা যখন ভেন্টিলেটর সেটআপ দেই কন্ট্রোল মোডে দিব নাকি এসআইএনডি দিব না স্পন্ডিং। কন্ট্রোল মোডের পরে আমরা চিন্তা করি কি যে ভলিউম কন্ট্রোল নাকি প্রেসার কন্ট্রোল। ঠিক আছে, তাহলে আমরা এরকম যদি একটা চিন্তা করি যে আমরা তাকে সিআরআরটি দিব, এখন কোন মেকানিজমের উপরে, শুধু কি মানে ফিল্ট্রেশন নাকি হিমোডায়াফিল্ট্রেশন, কোন মোডে দিব আমাদের। আমি তো জানি কি ইন্ডিকেশনের জন্য দিচ্ছি, সিআরআরটি দিচ্ছি, বাট কোন ইন্ডিকেশন। যদি ফ্লুইড রিমুভালের জন্য দিই তাহলে তো ফিল্ট্রেশন। যদি ফ্লুইডের সাথে আমি মনে করি না তার একটা হাইপারক্যালেমিয়া আছে, তার একটা ইউরিয়া ক্রিয়েটিনিন বেশি, তাহলে আমরা কি আউটফ্লুইডে বের করতে চাচ্ছি, তাহলে মিক্স যেটা ডায়াফিল্ট্রেশনটা দিব। এগুলো কিন্তু চুজ করা যায়, সিআরআরটি যখন দেখাবে আমাদেরকে চুজ করা যায়। আমরা আগে সিআরআরটি সিলেক্ট করবো, সিআরআরটির পরে এই মুড আমরা চুজ করবো আগে। হ্যাঁ, সিআরআরটির জন্য এটা সুবিধা আর কি, আমরা কোন মুড ইউজ করবো। সিআরআরটি আগে চুজ করলেন, সিআরআরটি হ্যাঁ এই মেকানিজমে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, হিমোডায়ালাইসিস, ফিল্ট্রেশন, কম্বাইন, তিনটা মুডই আছে। স্কাফ আছে, স্কাফ মানে যে শুধু ফ্লুইড বের করে। আচ্ছা, তারপরে এটা হলো আমরা মোড সিলেক্ট করলাম, এরপর আমরা কি দেব ব্লাড ফ্লো। ব্লাড ফ্লো, ব্লাড ফ্লো কিভাবে দেব আমরা, যদি ইন্টারমিডিয়েট চিন্তা করি বা একটু আমরা ভালো চিন্তা করি তাহলে সেক্ষেত্রে 200 থেকে 400। আর সিআরআরটি ইউজুয়ালি দেখা যায় কি তার চেয়ে লোয়ার রেঞ্জে 100 থেকে 200 বা 150 থেকে 200 এরকম থাকে। ডায়ালাইজিং ফ্লুইড ইউজুয়ালি যা ব্লাড ফ্লো দেওয়া ডায়ালাইজিং তার ডাবল হয়। আচ্ছা, এখানে আমাদের একটা কোশ্চেন থাকবে, আমি পেশেন্টকে মানে ডায়ালাইসিসের জন্য যদি দেই, পেশেন্টের মানে কোনো একটা রিমুভ করতে চাচ্ছি, পটাশিয়াম হোক, ইউরিয়া হোক বা ক্রিয়েটিনিন হোক, ব্লাড ফ্লোর উপরে বেশি ডিপেন্ড করবে নাকি ডায়ালাইজার ফ্লোর উপরে বেশি ডিপেন্ড করবে? কোশ্চেন বোঝা গেছে? আমি কোনো একটা সাবস্টেন্স রিমুভ করতে পারি, আইএসডি মোডে দিচ্ছি, এখানে তো আমার কি ব্লাড ফ্লো আছে আবার ডায়ালাইজার ফ্লো আছে, তাহলে আমি কোন ফ্লোটা যদি বেশি মানে কম বেশি করি, হ্যাঁ, তাহলে দ্রুত রিমুভ হবে। কার উপরে নির্ভর করে, যে আমরা বললাম কি যে দ্রুত রিমুভ হয় কার উপরে, ডায়ালাইজার। কারণ হলো কি এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি মানে ব্লাড, এটা যদি ব্লাড এরিয়া চিন্তা করি এটা টক্সিন সহ, আর এদিকে হলো ফ্রেশ পানি, ডায়ালাইজার পানি, সে দ্রুত ময়লাগুলো নিয়ে চলে গেল, তাহলে এই ময়লার পানি মানে ডায়ালাইজার ফ্লুইড যদি স্ট্যাগনেন্ট হয়ে থাকে তাহলে তো ওইখান থেকে ডিফিউশন আসবে না, কারণ একটা পর্যায়ে এসে কি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সমান হয়ে গেল। তাহলে আমাকে এখানে হায়ার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট রাখতে হলে কি তাকে ফ্রি রাখতে হবে। ব্লাডের ইয়াতে তো আমার ইনিশিয়ালি কোনো হাত নেই, তাহলে আমি ডায়ালাইজার ফ্লুইড ফ্লো যত বাড়াবো এফিসিয়েন্সি বা এফিকেসি বা দ্রুত মানে আমি আমার অ্যাচিভ করতে পারবো, টার্গেট অ্যাচিভ করতে পারবো আইএসডি ক্ষেত্রে। কারণ সিআরআরটির ক্ষেত্রে তো ডায়ালাইজার ফ্লুইডের ব্যাপার না, যদি আমরা মিক্স ইউজ করি, মিক্স কমে তখন আমরা মানে করতে পারবো। তাহলে এটাই আর কি, এই জন্য ডায়ালাইজার ফ্লো দেখা যায় কি ব্লাড ফ্লো ডাবল থাকে। রিপ্লেসমেন্ট ফ্লুইড, প্রি এবং পোস্ট ডায়ালিসিস, তাহলে এটা কার ক্ষেত্রে আসবে, রিপ্লেসমেন্ট সিআরআরটি ক্ষেত্রে। ঠিক আছে, ইফ্লুয়েন্ট ডোজ, ইফ্লুয়েন্ট ডোজ যে আমরা বললাম না এটা বের করব। হ্যাঁ, ইফ্লুয়েন্ট ডোজ আমাদের জিএফআর কেমন, একটা ফিক্স অ্যামাউন্ট বের থাকে না, তো ডায়ালাইজার এরকম আমরা প্রতি মিনিটে বা প্রতি ঘন্টায় আমরা কতটুকু বের করবো এটা ফিক্স করা। ইউজুয়ালি দেখা যায় যে 25 ml বা 30 ml, হাইস্ট 30 ml, এর বেশি বের করে এফিকেসি বেশি ভালো পাওয়া যায়। মানে মনে হচ্ছে যে বেশি বের করলে তাড়াতাড়ি ভালো হবে, সেটা না। বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে 25 বা 30 ml হাইস্ট। তাহলে যদি আমরা 25 বা 30ই ধরলাম, 30 ml পার কেজি পার আওয়ার, তাহলে 60 কেজি মানুষের কতটুকু ইফ্লুয়েন্ট বের হবে? 1800 এক ঘন্টা, 1800, তাহলে 24 ঘন্টা হিসাবে অনেক বের হয়ে যাচ্ছে না। এই কারণে তোমার রিপ্লেস করতে হবে। মানুষের ব্লাড ভলিউম কত, 6 থেকে 7 লিটার, তাই না? তুমি প্রতি ঘন্টায় তো কত বের করে করছো, তাহলে এদিকে কি রিপ্লেস করা হবে? এই জন্য রিপ্লেস করা লাগবে। আমি এত ফ্লুইড বের করলে তো সে কি হবে,
হ্যাঁ মানে এটার এই ইফ্লুয়েন্ট ডোজ রিপ্লেসমেন্ট হ্যাঁ রিপ্লেস করতে হবে যে আমরা প্রি এবং পোস্ট মিলে হ্যাঁ ওর যেটা মানে আলটিমেটলি ইয়া থাকবে রেস্ট অবস্থা থাকবে কি বলে এটাকে যে বর্ধিত অংশ থাকবে সেটা এটার সমান হতে হবে। আচ্ছা আমরা যদি আর মানে ফ্লুইড ইউজ করি দুই রকমের অনেক রকমের ফ্লুইড আছে ডায়ালাইসিস ফ্লুইড। স্যার রিপ্লেসমেন্ট ফ্লুইড থেকে ব্লাড ইফ্লুয়েন্ট ডোজ হলো পানি যেটা এই যে ফিল্ট্রেশন হয়ে যেটা পানি আসতেছে এটা তো ডোজ যেটা নেট বের হবে সেটা তো টোটাল এটা তো আমরা বলছি কি পার কেজি পার আওয়ার আপনার নেট আলট্রা ফিল্টার মানে ধরেন যে এখানে আমরা 30 ml পার কেজি দিলাম তখন সেটা হলো নেট আলট্রা ফিল্টার আচ্ছা এখন ফ্লুইড আমরা ইউজুয়ালি চিন্তা করি কি যে এখানে পটাশিয়াম বেশি ক্রিয়েটিনিন বেশি ইউরিয়া বেশি তাহলে পটাশিয়াম নাই অথবা থাকলে মিনিমাম সেই ধরনের ফ্লুইড চুজ করবো অথবা পেশেন্ট অ্যাসিডোসিস তার মানে কি বাইকার্বনেট কম তাহলে আমরা যে ফ্লুইড চয়েস করবো সেখানে একটু বাইকার্বনেট রিচ থাকবে বা অ্যাসিডের রিচ থাকে এটা চিন্তা করা হয়। অ্যান্টিকোয়াগুলেশন অলরেডি বললাম ট্রিটমেন্ট ডিউরেশন নির্ভর করে আমরা কোন মোড ইউজ করতেছি ওইটা আমরা দিয়ে দিতে পারি মনিটরিং এর উপর করতে পারবো। আচ্ছা যখন মানে দেখা যায় যে আপনি ফ্লুইড রিপ্লেস করে পারতেছেন অনেক ফ্লুইড দেওয়া লাগতেছে সেক্ষেত্রে হাইপারনেট্রিনের ক্ষেত্রে ইন্ডিকেশন আছে মানে এগুলো অ্যাবসোলিউট বা পটেনশিয়াল না এগুলো ধরেন যে সাজেস্টেড হচ্ছে না সাজেস্টেড স্যার রিপ্লেসমেন্ট ফ্লুইডটা কি শুধু স্যার পটাশিয়াম বাইকার্বনেট রিচ ফ্লুইড না ব্লাড এগুলো না ওটা তো ফ্লুইড শুধু নর্মাল স্যালাইনের মতো পানি মানে নর্মাল স্যালাইন দিতে পারবে ওইখানে ইয়া কিছু না মানে আমরা যেটা বের করতে চাচ্ছি ওইরকম ফ্লুইড থাকবে পটাশিয়াম কন্টেন্ট কিছু থাকবে এটা হলো এরকম আমরা যদি গ্রসলি দেখি সব একসাথে ব্লাড ফ্লো কেমন আচ্ছা একটা হলো কি উইনিংটা স্পেশালি আসবে তখন সিআরআরটির জন্য বেশি ওই যে বললাম যে 24 ঘন্টা ধরেই চলতে থাকবে 5 দিন 7 দিন চলতে থাকবে এখন আমি কখন মনে করবো যে তাকে উইন করবো তাকে আর দিব না ডায়ালিসিস এগুলো অনেকগুলোর উপর নির্ভর করে ইন্টারমিডিয়েট হিমোডায়ালিসিস নির্ভর করে কি যে ইউরিয়া রিডাকশন যে আমার শরীর মানে পুরো ভলিউম ইউরিয়ার কত পার্সেন্ট ফ্রি হলো ইউজুয়ালি আমরা চাই কত 60% মোর দেন 60% পর্যন্ত ফ্রি হোক ইউরিয়া ফ্রি এটা হলো আমাদের টার্গেট ঠিক আছে মানে সেটা কীভাবে বের করা যায় আমরা যদি আগের ইউরিয়া দেখি পরের পোস্ট ডায়ালিসিস ইউরিয়া দেখি তাহলে সেখান থেকে আমরা হিসাব করতে পারি যে 60% রিডাকশন পাচ্ছে কি এখন কথা হলো যে আমরা প্রথম দিনে কি 60% রিডাকশন করবো না প্রথম দিনে টার্গেট থাকবে 30% যদি প্রথম দিনে বেশি বের করি তাহলে ইউরিয়ার কি একটা অসমোল কিন্তু তাহলে ওই সেলের ভিতরে এবং বাইরে অসমোলারিটি চেঞ্জ হয় এবং সেইটা চেঞ্জ যদি ব্রেনে হয় আমরা সেটাকে বলি কি ডিসইকুইলিব্রিয়াম ডায়ালাইসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম যেটা হয় হাইপারনেট্রিমিয়া থেকে হাইপো করতে গেলে বা হাইপো থেকে হাইপার করতে গেলে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মানে কারেকশন করতে গেলে যদি আমরা রেপিড করে ফেলি যে সমস্যাগুলো হয় ডায়ালাইসিস ডিসইকুইলিব্রিয়ামে একই রকম সমস্যা হয়। আচ্ছা তাহলে এখানে সিআরআরটির জন্য আলাদাভাবে বলা হয় যে আমরা মানে পেশেন্টের কিডনি ফাইলারের জন্য কিডনির যদি ইউরিন আউটপুট ভালো হয় নর্মাল ফিজিওলজিক্যাল ইউরিন আউটপুট যদি ঠিকঠাক থাকে আমরা নর্মালি মানে 0.5টাকে কী করি একটা টার্গেট মার্কিং করি যে 0.5 হলো কি মিনিমাম যদি 0.5 এর বেশি তার ইউরিন প্রোডাকশন তৈরি হয় তাহলে আমরা চিন্তা করবো তার উইনিং করা এটা একটা ক্রাইটেরিয়া। 2 নম্বর হলো সে হিমোডাইনামিক্যালি বা রেসপিরেটরিভাবে সে স্টেবল হয়ে গেছে তাহলে এই 3টা ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে উইন করা হয়। যে পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল রেসপিরেটরি কোনো প্রবলেম নাই এপিআই অলরেডি তার কজ এস্টাবলিশ হয়েছে এবং ইউরিন আউটপুট 40 ml আওয়ার দিছে আমরা সহজে মনে রাখতে পারি যে 0.5 30 ml হলো এনাফ হ্যাঁ বা অনেকগুলোতে বলা হয় যে 400 থেকে 800 হলো এনাফ 400 থেকে 800 হলো এনাফ একবারে কোন আমি কিন্তু স্যার বডি ওয়েট হিসাব করে আমরা 0.5 ml পার কেজি
মনিটরিংগুলো ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল মনিটরিং, যখন পেশেন্ট ডায়ালাইসিস অবস্থা থাকে তাহলে আমাদের কি সে একই নিউরোলজিক্যাল, হিমোডাইনামিক এবং রেসপিরেটরি প্যারামিটার দেখতে হবে, এটা হলো ক্লিনিক্যাল। আর যেগুলো অবশ্যই ফ্লুইড ব্যালেন্স, এবিজি যে আমরা অ্যাসিডোসিসের কি অবস্থা, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটস, এবং সিবিসি দেখতে হবে কেন, হিমোগ্লোবিনের জন্য। আর এর সাথে আমাদের ট্রাবল শুটিং, ওই যে ট্রাবল শুটিং কি সিআরআরটি মেশিন বা ডায়ালাইসিস মেশিনের যে মনিটর, সেখানে কি করতে হবে, ট্রাবল শুটিংগুলো দেখতে হবে। আর এর মধ্যে কি কি ইমার্জেন্সি ঘটনা ঘটতে পারে, ডায়ালাইজার রিঅ্যাকশন, মানে মানে দেওয়ার সাথে সাথে পেশেন্ট যদি খারাপ হয় ইনিশিয়াল, তাহলে কি ডায়ালাইজার ফ্লুইডের রিঅ্যাকশন হচ্ছে, হ্যাঁ, অ্যানাফাইলেক্টিক বা অ্যানাফাইলেক্টিক শকের মতো। ডায়ালাইসিস ডিসইকুইলিব্রিয়াম আমরা বললাম, এয়ার এম্বোলিজম হতে পারে, যে এয়ার যদি ভালোভাবে প্রাইমিং না করা হয় বা যদি বাবল ডিটেক্টর যদি ঠিকমতো কাজ না করে, এয়ার এম্বোলিজম হতে পারে। এরিথমিয়া হতে পারে, এনি টাইপ অফ এরিথমিয়া হয়, ইন্ট্রাডায়ালিটিক হাইপোটেনশন হয়, হ্যাঁ, অথবা ডায়ালাইসিস ওয়াটার কন্টামিনেশন, যে ডায়ালাইজার ফ্লুইডগুলো নিয়ে আসে, হ্যাঁ, সেগুলোর মধ্যে কন্টামিনেশন হতে পারে। তাহলে এগুলো অনেক সময় ইমার্জেন্সি অ্যারাইজ করতে পারে। আর বাকিগুলো তো আছে যেগুলো আমরা বললাম একটু আগে। এটা মনে হয় বলা লাগবে না, ডায়ালাইসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম, এটা শর্ট নোট আসে। এটা ট্রিটমেন্ট হলো, এখানে কি হলো, সাডেন অসমোলারিটিক চেঞ্জ, সেরিব্রাল ইডিমা। আমরা সেরিব্রাল ইডিমার যেরকম ম্যানেজমেন্ট করবো ঠিক এরকমই অসমোথেরাপি দিতে পারি ফ্লুইড বের করার জন্য। আর এটা প্রিভেনশনের জন্য আমাদের হলো কি, যে প্রথম যে ডায়ালাইসিস দিব, নর্মালি যেটা আমরা 4 ঘন্টা দেওয়ার কথা সেটাকে কম ডিউরেশনে দিব, আলট্রা ফিল্টার কম বের করব, এটা হলো প্রিভেনশন। ট্রাবল শুটিং বেসিক্যালি প্রেশার অ্যালার্মটা, বাবল ডিটেক্টর, ব্লাড ডিটেক্টর এবং সেফটি ক্ল্যাম্প, হ্যাঁ। তো এক্সেস প্রেশার, লো এক্সেস প্রেশার কখন আমরা বললাম অলরেডি, তিনভাবে বলতে পারি। এটা হলো ক্যাথেটারের অবস্থা কি, পেশেন্টের মানে পায়ের যে পজিশনে সেটা অবস্থা কি, বা সিস্টেমে কোনো সমস্যা হচ্ছে কি, ঠিক আছে, মানে ক্লট হয়ে গেছে বা কিঙ্কিং হয়ে গেছে, হ্যাঁ, অথবা পেশেন্টের পজিশন সবই ঠিক আছে কিন্তু পেশেন্ট এরকম ভাবে শুয়ে আছে, বসে আছে যে তার এটা বাঁকা হয়ে আছে, ঠিক আছে। তারপরে হাই রিটার্ন প্রেশার, যে কারণে লো অ্যাক্সেস প্রেশার হয় সেই একই কারণে হাই রিটার্ন প্রেশার হতে পারে। ফিল্টার প্রেশার, মানে এই যে এখান থেকে এখানে প্রেশার বেশি, তখন হয় ফিল্টার প্রেশার বেশি, ক্লট হয় বেশি। ট্রান্সমেমব্রেন প্রেশার বেশি, তখন ক্লগিং হয়। তাহলে আমার কিন্তু মনিটরে দেখা অ্যাক্সেস প্রেশার মোর নেগেটিভ বা রিটার্ন প্রেশার মোর পজিটিভ, মানে ইউজুয়ালি আমরা বললাম কি 150 করে মনে রাখবো, এটা 150 বেশি, মাইনাস 150 বেশি, এটা প্লাস 150 বেশি, ট্রান্সমেমব্রেন প্রেশারও প্লাস 150 বেশি, ঠিক আছে। এখন ট্রান্সমেমব্রেন প্রেশার বেশি দেখাচ্ছে, কি করব, ব্লাড ফ্লো বাড়াই দেব, পেশেন্ট যদি প্রেশার ঠিক থাকে। ফিল্টার প্রেশার বেশি, ফিল্টার প্রেশার মধ্যে প্রি এবং পোস্টের মধ্যে ডিফারেন্স থাকে, ফিল্টার প্রেশার বেশি, ক্লটের সমস্যা, অথবা লাস্ট যে অপশন থাকে এটা পাল্টাইতে হবে, পুরো ফিল্টার পাল্টাইতে হবে। আপনি ফ্লো বাড়াইছেন, ক্লটিং এর জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছেন, তারপরে হচ্ছে ফিল্টার চেঞ্জ করতে হবে, ফিল্টারের মানে আর তার লাইফ স্প্যান শেষ। আইএসডি তো একটা মানে আপনি ইউজ করছেন বন্ধ করার জন্য ক্লটে, সিআরআরটিতে যেটা কন্টিনিউয়াস চলতে থাকবে অসুবিধা। যখন ইন্টারমিডিয়েট করবে স্ল্যাট বা আইএসডি দুইটাতে ইন্টারমিডিয়েট, এটার মধ্যে তার ক্লট মানে হয়েই যাবে, এটা তার বাঁচানোর উপায় নেই। যেটা সিআরআরটি সেখানে আপনি বাঁচাইতে পারবেন, কারণ কন্টিনিউয়াস চলতেছে। তাহলে এই কথাগুলো বেশিরভাগ কথাই সিআরআরটির জন্য উপযুক্ত। ব্লাড ডিটেক্টর, আমরা একটা ছবি দেখি, ব্লাড আচ্ছা, আমি আমরা শুনতে লাল এবং নীলের মধ্যে ঝামেলা রাখছি, লাল এবং নীল মানে বিয়ের ঘরটা লাল, দুপাটা
আমরা চাই কি যে আমরা যে ব্লাডটা ডায়ালাইসিস করব সেটা যাতে আবার মেশিনে না আসে, ঠিক আছে? এখন মেশিনে আসবে না কখন? আপনি যদি ডিস্টাল দিয়ে ভিতরে ঢুকাই দেন, আপনি যদি এই প্রক্সিমাল দিয়ে ঢুকান, এদিক দিয়ে বের হলো আবার এদিক দিয়ে টেনে নিয়ে আসবে না, তাহলে এটা হলো রিসার্কুলেশন। তাহলে আমরা পেশেন্টের বডিতে ঢুকাবো, মানে ডায়ালাইসিস করে ব্লাডটা, ফ্রেশ ব্লাডটা ঢুকাবো ডিস্টালে, দূরে দিব, দূরে পাঠাই দেবো, ঠিক আছে? আপনি যদি এদিক দিয়ে বের করে দেন ব্লাডটা, সেটা আবার এদিক দিয়ে ঢুকবে, রিসার্কুলেশন, ঠিক আছে? তাহলে রিসার্কুলেশন আমরা যদি এই কালার করে, মানে চ্যানেলগুলো তো এগুলোর জন্য ফিক্স, ক্লিয়ার হচ্ছে কিনা? রিসার্কুলেশন এটা একটা ব্যাপার। আরেকটা হলো যে এখান থেকে এখানে ডিসটেন্সটা মিনিমাম 3 সেন্টিমিটার বেশি হবে, 3 সেন্টিমিটার। হ্যাঁ, এই যে দেখেন যদি কাছাকাছি হয়, কাছাকাছি যদি হয় তাহলে এই যে রিসার্কুলেশন হয়ে গেছে। এটা রিভার্স, রিভার্স এদিক দিয়ে বের হচ্ছে, এদিক দিয়ে ঢুকতেছে। রিভার্স অনেক সময় কালার কোড চেঞ্জ করে দিলে রিভার্স। এইখানে আমরা পাম্পটা আবার একটু দেখি। এই যে অ্যাক্সেস হলো, এটা এই যে রোলার পাম্প, হ্যাঁ, পাম্প করে তাহলে এদিক দিয়ে কি হবে? নেগেটিভ প্রেসার, অলওয়েজ নেগেটিভ প্রেসার, এদিকে বাকি সবই পজিটিভ প্রেসার। এই রোলার পাম্প কাজ করে এদিকে নেগেটিভ প্রেসার ক্রিয়েট করলো, বাকিটা সব পজিটিভ প্রেসার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে অ্যাক্সেস প্রেসার, এটা হলো প্রি ফিল্টার প্রেসার, ফিল্টারের পরে আরেকটা প্রেসার পাবো, ফিল্টার প্রেসার বলে আরেকটা রিটার্ন প্রেসার, হ্যাঁ। তাহলে আমাদের বেশি ট্রাবল শুটিং দেখতে হবে যে অ্যাক্সেস প্রেসার কেমন, আরেকটা হলো রিটার্ন প্রেসার কেমন, ঠিক আছে? তাহলে এইখান থেকে ব্লাড আসবে। এখন এটা কখন মোর নেগেটিভ হয়ে গেল কিনা, মোর নেগেটিভ হয়ে যায় কিনা, এর কোনো কারণে যদি এখানে এই যে ক্যানুলা আছে বা আছে, এখানে যদি প্রেসার থাকে বা ব্লাড যদি ঠিকমতো না আসে, ব্লাড যদি ঠিকমতো না আসে, তাহলে ওর কাজ বেড়ে যাবে না, সে আরো বেশি বেশি ঘুরতে থাকবে, আরো বেশি বেশি কি নেগেটিভ প্রেসার ক্রিয়েট হবে। তাই না? অনেক সময় কি হয় যে কোনো ক্যাথেটার বা যদি হয়, অনেক টানার পরও আসে না, মানে অনেক নেগেটিভ করি তারপরেও কিছু আসতেছে না, তার মানে কি ব্লক হয়েছে। তাহলে এখানে ক্যাথেটার যেটা আছে সেটা ব্লক, অথবা কিং হয়ে আছে, অথবা পেশেন্টের সার্কুলেশনেই ব্লাড নেই, পেশেন্ট সিভিয়ারলি শর্ট। তাহলে মোর নেগেটিভ হয়ে গেলে সেটা আমাদের দেখতে হবে যে লাইনের সমস্যা না পেশেন্টের সমস্যা, অথবা এটা অনেক সময় ডিসকানেকশনও হয়ে যাবে। ডিসকানেকশন হলে এটা যদি এনভায়রনমেন্টের সাথে প্রেসার হয় তাহলে কি আসবে। তাহলে মোর নেগেটিভ প্রেসার হওয়াটা আমাদের ট্রাবল শুটিং এর ব্যাপার। আবার এদিক থেকে যেটা ব্লাড আমরা পাঠাবো শরীরে, তাহলে যেই কারণে এটা মোর নেগেটিভ হয়, একই কারণে এটা মোর পজিটিভ হয়। মনে করুন যে এখানে ক্যাথেটার আছে, ক্যাথেটারের মধ্যে চাপ পড়ে আছে, পেশেন্ট বাঁকা হয়ে আছে, হাতে বা ধরুন ফিমোরালে দেওয়া, সে বাঁকা হয়ে আছে, তাহলে পুরো মানে ইনলাইন এবং আউটলাইন দুইটাই তো কি হবে? চাপ পড়ে থাকবে, তাই না? চাপ পড়ে থাকলে আসবেও না, যাবে। যদি না আসে তাহলে মোর নেগেটিভ হবে, যেহেতু যাবে না, এখানে সে তো প্রেসার সেন্সর বেশি মানে পজিটিভ হয়ে যাবে, যে ঢুকাইতে পারছে, ঠিক আছে? আরেকটা হলো এইখানে এই যে ফিল্টার, আচ্ছা এই ফিল্টারের মধ্যেও প্রেসার দেখতে হবে। এই যে এখানে প্রি ফিল্টার প্রেসার এবং পোস্ট ফিল্টার প্রেসার, এইদিকে বেশি থাকবে কম্পারেটিভলি, না এদিকে কম বেশি থাকবে কম্পারেটিভলি? এইখানে বেশি থাকবে, তাই না? ব্লাডটা আমরা এদিক থেকে এদিকে পাঠাচ্ছি, তাহলে এইদিকে বেশি কম্পারেটিভলি। যদি এইদিকে আমরা কথার কথা ধরলাম যে 120, এদিকে থাকবে 100, ঠিক আছে? মানে এদিক থেকে আমরা প্রেসারের গ্রেডিয়েন্টের মাধ্যমে পাঠাচ্ছি। তাহলে এই আমরা প্রি ফিল্টার প্রেসার এবং ফিল্টার প্রেসারের ডিফারেন্স দেখে বুঝতে পারবো যে ফিল্টারের ভিতরে কোনো ব্লক আছে। ফিল্টার নিজেও তো সমস্যা হতে পারে, ফিল্টার নিজের ভিতরেও কি হতে পারে? ক্লট হয়ে যেতে পারে, অথবা সেডিমেন্ট করতে পারে। যদি আমরা দেখি যে ক্লট হয়েছে, এটাকে বলি কি ক্লটিং এর প্রবলেম। যদি সেডিমেন্ট করে এটাকে বলি ক্লগিং। দুইটা শব্দ ইউজ করি, ক্লটিং, ক্লগিং। তাহলে এই ফিল্টারের এখানে মোর পজিটিভ হবে, কিন্তু এখানে যা আছে সেটাই, অথবা নেগেটিভ। যদি তাহলে আমরা কি বললাম? ফিল্টার ড্রপ প্রেসার অথবা ফিল্টার প্রেসার বলতে পারি। যদি দেখা যায় যে ফিল্টার ড্রপ প্রেসার অনেক বেশি, তাহলে ফিল্টারের ক্লটিং অথবা ক্লগিং এর প্রবলেম। এদিকে সিআরআরটির জন্য এতটুকু আছে যে হিমোর আমাদের যেটা বললাম আইএসডি বা স্ল্যাডের জন্য, যখন সিআরআরটি ইউজ করা হয়, সিআরআরটিতে আলাদা আরেকটা পাম্প থাকে,
ইফ্লুয়েন্ট পাম্প। ইফ্লুয়েন্ট হলো আমরা যে পানিটা বা যে ফ্লুইডটা ব্লাড থেকে কনভেকশন করে নিয়ে আসলাম, হ্যাঁ, সেটাকে বের করার জন্য আরেকটা পাম্প কাজ করে, এটার নাম হলো ইফ্লুয়েন্ট পাম্প। ঠিক আছে, এটা সে মানে ওর এখান থেকে এখানে যে ফাঁকা স্পেস থাকবে সেটা টেনে বের করে দেবে, টেনে বের করে দেবে। ঠিক আছে, এই যে টেনে বের করে দেবে, তাহলে এই ফিল্টারের সাথে তার একটা প্রেসারের সম্পর্ক আছে। ওই প্রেসারটা এইখানের প্রেসার, এখানে প্রেসার এবং এইখানে প্রেসার, তিনটা প্রেসার মিলে ট্রান্সমেমব্রেন প্রেসার। ট্রান্সমেমব্রেন প্রেসার আমরা একটু ছবি আঁকি। দেখা যায় না স্যার, আমরা সিআরআর-এর জন্য একটা আঁকলাম স্কেমেটিক। তাহলে এদিকে ব্লাড যাবে, তাই না? এখানে অনেক বেশি পরিমাণে হাইড্রোস্ট্যাটিক প্রেসার আছে, তাহলে ফ্লুইড এদিকে আসবে, তাই না? ফ্লুইড এদিকে আসবে। এখানে যদি একটা পাম্প কাজ করে আলাদাভাবে, হ্যাঁ, ওদিক থেকে টেনে নিয়ে আসবে নেগেটিভের মতো। এখানে এখানে একটা পাম্প মানে আছে পজিটিভ, এখানেও পজিটিভ বাট কম্পারেটিভলি কম, এখানে আরেকটা পাম্প কাজ করে। এই যে একটা মেমব্রেন চিন্তা করলাম, এইখানের সাথে এখানে প্রেসারের গ্রেডিয়েন্ট তৈরি হবে। এদিক থেকে সে পজিটিভলি পাঠাবে, ও পজিটিভলি নিবে কিন্তু বাট কম্পারেটিভলি নেগেটিভ, আর এখানে সে নেগেটিভ আছে। এখানে কি কন্টিনিউয়াস নেগেটিভ? হ্যাঁ, কন্টিনিউয়াসলি নেগেটিভ থাকবে, কন্টিনিউয়াসলি নেগেটিভ। তাহলে এইখানে প্রেসার এবং এই প্রেসারের যে ডিফারেন্স এবং এইখানে যে প্রেসারের ডিফারেন্স, হ্যাঁ, এইগুলো থেকে ক্যালকুলেট করে আমরা যেটা পাবো এটা হলো কি ট্রান্সমেমব্রেন প্রেসার। তাহলে আমরা এটাকে বলতে পারি প্রি ফিল্টার এবং এটা বলতে পারি পোস্ট ফিল্টার। তাহলে প্রি ফিল্টার মাইনাস পোস্ট ফিল্টার, তাহলে এটা হলো কি ফিল্টার ড্রপ প্রেসার। হ্যাঁ, আর এইখানে যে প্রেসার সেটাকে বলে আমরা ইফ্লুয়েন্ট প্রেসার বা ইফ্লুয়েন্ট পাম্প। এবং এইগুলোর সাথে ক্যালকুলেট করে আমরা যেটা পাবো এই মেমব্রেনের এখান থেকে এখানে যে ডিফারেন্স সেটা ট্রান্সমেমব্রেন প্রেসার। হ্যাঁ, এখন আমরা এইখানে যদি ব্লক হয়, এই জায়গাটা যদি ব্লক হয়, আমরা চিন্তা করি যে এই জায়গাটা ব্লক, তাহলে কি কারণে ব্লক হতে পারে? এখানে ক্লট হলে এটা ব্লক হতে পারে, তাহলে এখানে প্রেসার বেড়ে যাবে, প্রি ফিল্টারের প্রেসার বেড়ে যাবে, কম্পারেটিভ অনেক বেশি বেড়ে যাবে। আচ্ছা, এখন এটা ব্লক হলো না, এই মার্কারটা এখানে ব্লক না হয়ে এখানে যদি সেডিমেন্ট জমে তাহলে ক্লগিং হলো, আর এটা হলো ক্লটিং ছিল। কারণ এই ক্লগিং হলে এখানের সাথে এখানে প্রেসারের গ্রেডিয়েন্ট কেমন হবে? অনেক বেড়ে যাবে না? তাহলে আমরা তখন পাবো কি ট্রান্সমেমব্রেন প্রেসার বেশি হবে, এটাও বাড়তে পারে, প্রিফিল্টারও বাড়তে পারে, ট্রান্সমেমব্রেনও বাড়তে পারে। কিন্তু এইখানে যখন ব্লক হবে এখানে ঠিক আছে, তখন ট্রান্সমেমব্রেন প্রেসারে কোনো সমস্যা হয় না। ঠিক আছে, তাহলে আমাদের ট্রান্সমেমব্রেন প্রেসার ইউজুয়ালি ইন্ডিকেট করে যে ক্লগিং, মানে এইখানে সমস্যা, এই মেমব্রেন দিয়ে এদিকে ফ্লুইড আসতে পারে কিন্তু ব্লাড যাচ্ছে, এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে কিন্তু ইফ্লুয়েন্ট আসতেছে, পানি আসতেছে, আমি যে কারণে ফিল্ট্রেশন দিচ্ছি পানি আসতেছে। ঠিক আছে, যদি ক্লটিং হয় তাহলে দেখা যাবে কি এইটাতে সমস্যা, মানে এই ভিতরকার সমস্যা। আর ট্রান্সমেমব্রেন সমস্যা চিন্তা করলে এইখানে সমস্যা বিশেষ করে, কিন্তু একটা আরেকটাকে মডিফাই করতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে ক্লগিং হলে মেমব্রেনের সমস্যা হয়, আর ক্লটিং হলে ফাইবারের ভিতরকার লুমেনের সমস্যা হয়। কিন্তু ক্লটিং হলে তো এই দুই প্রেসার বাড়বে, তাহলে ট্রান্সমেমব্রেন প্রেসারে কোনো চেঞ্জ হবে না? ট্রান্সমেমব্রেন এই মেমব্রেন তো ঠিক আছে, কিন্তু ক্লটিং যদি হয় তাহলে সমাধান কি? ক্লটিং কেন হচ্ছে? পেশেন্টের হাইপার কোয়াগুলেশন অথবা আমি যে অ্যান্টিকোয়াগুলেশন দিচ্ছি সেটা ইফেক্টিভ হচ্ছে না, তাহলে আমার অ্যান্টিকোয়াগুলেশনের ডোজ বাড়াইতে হবে।
হ্যাঁ মনিটর দেখা ট্রান্সমিটার প্রেসার দেখা হবে হ্যাঁ ক্লটিংয়ের সমাধানটা হচ্ছে কিন্তু Clogging-এর সমাধান। ক্লগিং হ্যাঁ আমি বলছি তাহলে এই যে ক্লগিং সেডিমেন্ট আপনি যদি ব্লাডকে খুব স্লো করে দেন তাহলে সেডিমেন্ট বেশি পড়বে না আপনি যদি ব্লাডের ফ্লো বাড়ায় দেন তাহলে সেডিমেন্ট পড়ার টাইমই পাবে না, চলে যাবে। তাহলে ক্লগিং যদি হয় তাহলে ফ্লো বাড়ায় আর যদি ক্লটিং হয় তাহলে অ্যান্টিকোয়াগুলেশন বাড়াইতে হবে বা অ্যান্টিকোয়াগুলেশন ইফেক্টিভলি হচ্ছে তাহলে কোয়াগুলেশনের বড় একটা ব্যাপার কোয়াগুলেশন আমরা দুইভাবে ইউজ করতে পারি একটা হলো কি সিস্টেমিক বলতে যে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো ইউজ করবো বা এজেন্টগুলো ইউজ করবো এটা পেশেন্টের বডিতে যাবে এটা হলো সিস্টেমিক মানে শরীরে যাবে সিস্টেমিক আর অথবা এরকম হইতে পারে যে আমরা শরীরে ঢুকাবো আমরা এইখানে দিব ফিল্টারের সামনে দিব ফিল্টারের পরে গিয়ে আমরা যেটাই দিই না কেন তার অ্যাগনিস্টটা দিয়ে দিব অ্যান্টাগনিস্টটা দিয়ে দিব অ্যান্টিবডি দিয়ে দিব ঠিক আছে এটা বলে রিজিওনাল অ্যান্টিবডি তবে সবচেয়ে কমন ইউজ হয় সাইট্রেট রিজিওনাল এখানে আমি হ্যাপারিনও দিতে পারি আমরা ফিল্টারের আগে দিতে পারি হ্যাপারিন ফিল্টারের পরে প্রোটামিন দিয়ে দিলাম এটাকে অ্যান্টিডট হিসেবে দিয়ে দিলাম তাহলে পেশেন্টের বডিতে আর গেল আমরা যদি সাইট্রেট দিই সাইট্রেটের কাজ কি ক্যালসিয়ামকে সে অ্যাবজর্ব করে ফেলবে আর ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়াম সাইট্রেট তৈরি করে আর ক্যালসিয়াম হলো কি ক্লটিং ফ্যাক্টরের মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টরের মধ্যে একটা তাহলে ক্লট পাচ্ছে না তাহলে এর পরিবর্তিতে যেহেতু ক্যালসিয়াম খরচ হয়ে যাচ্ছে সাইট্রেট যেহেতু খেয়ে ফেলতেছে আমরা পরবর্তীতে ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে দিতে পারি রিপ্লেস স্যার প্রেশার নিয়ে একটা প্রশ্ন মেশিনে যখন প্রবলেম হবে না হার্ট প্রেশার শুনতে বা ব্যান্ড প্রেশার আর্টেরিয়াল প্রেশার এক হার্টের প্রেশার হলো অ্যাক্সেস প্রেশার ব্যান্ডটা হলো ভেনাস ওইটা রিটার্ন প্রেশার ওই যেটা বললাম যে অ্যাক্সেস প্রেশার ইউজুয়ালি নেগেটিভই বেশি নেগেটিভ হচ্ছে মানে ব্লাড তুমি যে পরিমাণে টানার চেষ্টা করতেছো মেশিন যে পরিমাণে আসতেছে না তার মানে এটা ব্লক ক্যাথেটার ব্লক অথবা ক্যাথেটার ভিতরের ব্লক অথবা বাইরের আমরা যদি লুমেনের ভিতরে চিন্তা করি তাহলে একটা ক্লট হয়ে আছে অথবা ক্যাথেটারটাই বাঁকা হয়ে আছে অনেক সময় পেশেন্টের যদি ফিমোরাল দেয় পা বাঁকা করে রাখে তাই না অথবা আমি যে ফিমোরাল দিলাম তার ওই পরিমাণে ব্লাড যাচ্ছে না পেশেন্ট সিভিয়ারলি শকে যে কোনো শক হইতে পারে মানে হাইপোভোলিক শক বা হ্যামোরেজিক শক কার্ডিওজেনিক অথবা নিউমোথোরাক্স হ্যাঁ সেই শকের কারণে কি হবে তার যে পরিমাণে ব্লাড ড্র করার চেষ্টা করতে যাচ্ছে না আবার ঠিক একইভাবে আমি তাকে ব্লাড ঢোকানোর চেষ্টা করতেছি কিন্তু ভিতরে ঢুকতেছে রিটার্ন প্রেশার বেশি দেখাচ্ছে অথবা ভেনাস প্রেশার বেশি দেখাচ্ছে তাহলে আমি ক্যাথেটার দেখবো পেশেন্টের পজিশন দেখবো তার সিস্টেমিক অবস্থাটা দেখবো ট্রাবল শুটিংয়ের জন্য কোয়াগুলেশন আমরা ইউজুয়ালি দেখা যায় কি যে সিআরটি ইউজ করলে রিজিওনাল সাইট্রেট অ্যান্টিকোয়াগুলেশনে বেশি ইউজ হয় ইন্টারমিডিয়েট হিমোডায়ালিসিসে আনফ্র্যাকশনারেড হেপারিন হ্যাঁ আর যদি ব্লিডিং রিস্ক থাকে ডিআইসি আছে হ্যাঁ কোনো অ্যান্টিকোয়াগুলেশন দিব না অথবা দিলে রিজিওনাল ঠিক আছে আচ্ছা অনেক সময় হিট মানে হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া ওদের ক্ষেত্রে তাহলে হেপারিন দিব না বা অন্যগুলো দিতে পারবে নন হেপারিন অ্যান্টাগনিস্ট দিব অ্যান্টিকোয়াগুলেশন এই যে এটা ইউজ করি এটাকে আমরা হিমোফিল্টারও বলি আবার হিমোডায়ালাইজার বলি হ্যাঁ দুই নাম ইউজ করি দুই ক্ষেত্রে যদি আমরা ডায়ালাইসিসের জন্য ইউজ করি তাহলে তার নাম বলি আমরা হিমোডায়ালাইজার যদি আমরা সিআরটি ফিল্ট্রেশনের জন্য ইউজ করি তখন বলা হয় হিমোফিল্টার কেন একটু ডিফারেন্সটা কেন কারণ ডায়ালাইজারের জন্য কি ডায়ালাইজার ফ্লুইডের চলাচলের জন্য আলাদা করে পাথওয়ে রাখতে হবে এই কারণে ডিফারেন্সটা ডায়ালাইসিস বলছিলাম কি ডিফিউশনের জন্য দুই রকমের ফ্লুইড পেশেন্টের ব্লাড আরেকটা ডায়ালাইজার ফ্লুইড ওইটা চলাচলের জন্য তাহলে ওইটার জন্য ডায়ালাইজার হিমোডায়ালাইজার আর ফিল্টারের জন্য তো এরকম কাউন্টার কারেন্টের জন্য দরকার নেই ঠিক আছে তারপর এটাকে বলে আমরা হিমোফিল্টার এটা এরকম আমরা যদি এটাকে ক্রস সেকশন ভাবে কাটি এরকম দেখাবো এই প্রত্যেকটা লাল লাল ডট হলো কি ক্যাপিলারি এই ক্যাপিলারির ভিতর দিয়ে ব্লাড চলাচল করে এর ফাঁকে ইন্টারমিডিয়েট যে স্পেসগুলো এগুলো দিয়ে ডায়ালাইজার ফ্লুইড যদি আমরা হিমোডায়ালাইজার ইউজ করি তাহলে ওই ফাঁকা স্পেসগুলো দিয়ে ডায়ালাইজার ফ্লুইড চলাচল করবে
আমরা এটা তো দেখছি তাই না, এগুলো কি মানে বাইরে থেকে বোঝা যায় বেশি লাল, বোঝা যায় কারণ ব্লাডটা এই ফিল্টারের যে মাইক্রো ক্যাপিলারি আছে মানে ফাইবার আছে মাইক্রো ফাইবার, এগুলো দিয়ে ব্লাড চলাচল করে। হ্যাঁ, একটা কথা ছিল হেপারিন দিলে প্রবলেম কি? আমরা তো আবার প্রোটামিন দিয়ে ওটা তো শরীরে যাচ্ছে না, তাহলে ওই যদি আপনি হ্যাপারিনও দেন আবার প্রোটামিনও দেন, তাহলে ফিল্টারের আগে হ্যাপারিন দিচ্ছেন, ফিল্টারের পরে প্রোটামিন দিচ্ছেন, তাহলে সম্পূর্ণ কাজটা আপনার কি বাহিরেই হচ্ছে, বডিতে যাচ্ছে। এই জন্য হলো কি সিস্টেমিক নেট রিজিওনাল। আপনি যদি হ্যাপারিন দেন, এটার অ্যান্টিডট না দেন, যদি বডিতে যায় তখন আমরা এটা বলবো সিস্টেমিক অ্যান্টিবায়োটিক। তাহলে এটা অসুবিধা কি, পেশেন্টের কোয়াগুলেশনের পরিমাণ বাড়ায় দিতে পারে, ব্লিডিং রিস্ক থাকে। হ্যাঁ, আর আপনি যদি দেখেন যে না ব্লিডিং রিস্ক, তাহলে আমরা হ্যাপারিনটা ইউজ করতেছি কেন? কারণ এই পুরোটা কি এক্সট্রা কর্পোরিয়াল সার্কিট, তাই না? ব্লাড তার টাচে গেলেই কোয়াগুলেশন হবে, ক্লট হবে। তাহলে সেই জিনিসটাকে আমরা যাতে না হয়, ওই যে আরেকটা জিনিস আমরা বলছিলাম কি যে ফিল্টার ক্লট হয়, তুমি যত ক্লট হবে ফিল্টারের লাইফ তত কমে যাবে। আমরা যদি সিআরটির ফিল্টার ইউজ করি তাহলে তাকে তো 24 ঘন্টা চলতে হবে, এমনকি 24 ঘন্টা কেন, মানে ফিল্টার যদি ভালো থাকে 5-7 দিনও চলবে, অসুবিধা নেই, কন্টিনিউ চলতেছে। তাহলে ফিল্টারের লাইফ স্প্যান বাড়ানোর জন্য আমাদের অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে, আইদার রিজিওনাল অথবা সিস্টেম। তাহলে ফিল্টারের লাইফ স্প্যান বাড়ানো, কারণ ফিল্টার কি এক্সপেন্সিভ না, ফিল্টার চেঞ্জ করতে গেলে তোমার সার্কিট সব চেঞ্জ হয়ে যেতে পারে বা সার্কিটের সমস্যা হতে পারে। সিআরআরটিতে রিজিওনাল, আর আমরা যেগুলো আইএসডি স্ল্যাব সেগুলো কি সব সিস্টেমিক। তাহলে অ্যান্টিকোয়াগুলেশনের আবার আরেকটা ব্যাপার হলো 2 রকমের আছে, একটা হলো কি লোডিং।